দেখেন, আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না। বড় বোনের জন্য আপনাকে বিয়ে করা। আমার থেকে কখনোই স্বামীর অধিকার চাইতে আসবেন না। আমারও কোনো ইচ্ছে নাই আপনাকে স্বামী হিসেবে মানার। আমার বাবা মা আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে। গুড। আমার অনেক ঘুম পাচ্ছে। আমাকে একদম বিরক্ত করবেন না। আমার বয়ে গেছে আপনাকে বিরক্ত করার। ওয়েট, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? আমার একটা মেয়ে আছে, 4 বছরের। আপনাদের হয়তো মিথ্যা বলা হয়েছে। ওইটা আমার মেয়ে, আমার বড় বোনের না। কি? আপনার নাকি বিয়ে হয়েছিল? আর ওয়েট, আপনার কণ্ঠ কেমন যেন চেনা চেনা লাগছে। আমারও আপনার কণ্ঠ চেনা চেনা লাগছে। তিশা নিজের ঘোমটাটা খুলে আয়ানের দিকে তাকাতেই আয়ান তিশাকে দেখে হতভম্ব হয়ে গেল। তিশা রেগে বলে ওঠে, তুই আয়ান? তিশা, তুমি? জাস্ট শ্যাট আপ। একদম আমার নাম মুখে নিবি না। তোর সাথে আমার বিয়ে হয়েছে আমি তো ভাবতেই পারছি না তোর মতো ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। আয়নের চোখে পানি জমে গেল। আয়ন দৌড়ে গিয়ে তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তিশা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারি নাই। আমি তোমাকে ঠকিয়েছি। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি একদম ভালো। আয়ন আর কিছু বলবে তার আগেই তিশা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, চুপ, একদম চুপ। তোর একটা কথাও আমি শুনতে চাইছি না। আমি তোকে ঘৃণা করি। তোর বউয়ের থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তোকে তো আমি ডিভোর্স দিব। আমার একবার হলেও তোর পিক দেখা উচিত ছিল। দেখলে আজ তোর সাথে আমার বিয়ে হতো না। তিশা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে পড়ছি। প্লিজ আমাকে আর একবার সুযোগ দাও। একদম আমাকে টাচ করবি না। আমি তোকে ঘৃণা করি। তোর কথা ভাবলে আমার ঘৃণা হয়। সেখানে আমি তোর সাথে এক ছাদের তলায় থাকবো? অসম্ভব। তিশা কথাটা বলে আয়নকে ধাক্কা দিয়ে বের হয়ে যেতে লাগলো। আয়ন তিশার হাত ধরে থামানোর চেষ্টা করতে লাগলো। তিশা রেগে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, একদম আমায় টাচ করবি না। তোর মতো লুচ্চা ফালতু ছেলের সাথে থাকা অসম্ভব। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। যখন আমার লাইফে ভালো কিছু হচ্ছে তখন আবার আমার লাইফে চলে আসলি। তোর কি আমার সুখ সহ্য হয় না? কেন আমার লাইফে সুখের সময় এসে সব এলোমেলো করে দিয়ে যাস? শোন, তোকে আমার আর দরকার নেই। আমার মেয়েকে আমাকে আমার ফ্যামিলি মেনে নিয়েছে, তাই আমাদের মাঝে আসিস না তুই। তিশার কথা শুনে আয়ন খুশিতে চোখের পানি পড়তে লাগলো। আয়ন বলতে লাগলো, আয়রা কি আমার মেয়ে? চুপ, পায়রা শুধু আমার মেয়ে। আমি ওর বাবা, আমি ওর মা। আমাদের মাঝে আসার চেষ্টাও করিস না। আয়ন তিশাকে কিছু বলার আগেই তিশার রুম থেকে বের হয়ে গেল। আয়ন তিশার পিছন পিছন যেতে লাগলো আর বলতে লাগলো, তিশা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তিশা, এভাবে চলে যাও না প্লিজ। আমাকে একবার সুযোগ দাও। আয়ন তিশার হাত ধরলে তিশা হাত সরিয়ে দিয়ে চলে যেতে লাগলো। নিচে চলে গেলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আয়ন তিশার শাড়ির আঁচল ধরে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো। তিশা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তিশা আয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, অসম্ভব। তোর সাথে এক ছাদের নিচে আমি তিশা কখনোই থাকবো না। দরকার হইলে মামে আত্মহত্যা করব, তারপরও তোর সাথে থাকবো না। তিশা, এইভাবে বলো না। আমি জানি আমি ভুল করছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওই তো আয়রা। আয়ন বসা থেকে উঠে সোজা তিশার আম্মুর কোল থেকে আয়রাকে কোলে নিয়ে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আয়রাকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, তোমার আম্মুকে বোঝাও না, আমাকে যেন ক্ষমা করে দেয়। আমি আর কখনোই তোমাদের ছেড়ে যাব না। আমার আয়ন ছাড় বলছি। আমার মেয়ের আশেপাশে তোকে দেখতে চাই না। তিশা আয়নের কোল থেকে আয়রাকে টান দিয়ে নিয়ে নিল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তিশার আম্মু বলে ওঠে, তিশা, এইসব কি হচ্ছে? আম্মু, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমি বাসায় চলে যাব। ওর সাথে এই ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। তিশা, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, সব থেকে বেস্ট হাজবেন্ড এবং বেস্ট বাবা হয়ে আমি দেখাবো। চুপ, একদম চুপ। তুই কখনোই কারোর জন্য ভালো হইতে পারস নাই। তুই যার জীবনে যাস তার লাইফ শেষ না করে তাকে ছাড়স না। আমি চাই না আমার মেয়ের লাইফে আর আমার লাইফে আর তুই আশেক। তিশা তোমার মেয়ে মানে? ওইটা তো তোমার বড় বোনের মেয়ে। তোমার মেয়ে কিভাবে হয়? সরি আন্টি, আপনাদের আমার মা বাবা মিথ্যা বলেছে। এটা আমার মেয়ে, আমার বড় বোনের না। তিশার কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। আয়নের আম্মু রাগে বলতে লাগলো, বেআইন, এসব কি ধরনের কথা? আপনারা আমাদের মিথ্যা কেন বলেন? আপনার মেয়ের আগে বিয়ে হয়েছিল,
আমাদের আগে কেন বলেন নাই? তিশা, ফালতু কথা রাখ। সবাইকে কনফিউজ কেন করছিস? কনফিউজড করার কিছুই নেই। এখানে যা সত্যি তাই বল। এতে সম্পর্ক ভেঙে যাওয়া ভালো। আর আমি এখানে এক সেকেন্ডও থাকতে চাই না। আমি বাসায় চলে যাব। তোমাদের যদি এখানে থাকতে ইচ্ছে হয় থাকো, আমি চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। তিশা আয়রাকে নিয়ে চলে যেতে নিলেই আয়ান তিশাকে সবার সামনে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমি না হয় খারাপ, তুমি তো ভালো। আমি তো তোমার ছোট, আমার ভুল হতেই পারে। তুমি বড় হয়ে কেন বাচ্চাদের মতো ব্যবহার করছো? আমাকে একটা সুযোগ দিলে কি এমন ক্ষতি হবে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও না। আমার মেয়ের থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। আয়নের কথা শুনে সবাই কানাঘুষা করতে লাগলো। তিশার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সামনের দিকে তাকিয়ে ধাক্কা মেরে বলল, আমি এখন আগের তিশা নাই। তোর এসব ফালতু অভিনয় দেখে গলে যাব। আর তোকে বলছি না আমাকে টাচ না করতে? তোর কি কথা কানে যায় না? ওকে, তোমাকে ধরবো না, কিন্তু আমার মেয়ে থেকে তুমি আমাকে আলাদা করতে পারো না। মেয়ে? কিসের মেয়ে? আমি ওকে কত কষ্টে জন্ম দিয়েছি তোর কোনো ধারণা আছে? তোর জন্য আমি সমাজে কলঙ্কের খাতায় নাম লিখিয়েছি। তোর জন্য আমার ফ্যামিলি আমাকে ঘৃণা করত। আমার বাবা মা আমার মরে আমায় মরে যেতে বলেছে। আমাকে তারা মেয়ে ভাবতে লজ্জা পায় শুধুমাত্র তোর জন্য। আমাকে কত কিছু সহ্য করতে হয়েছে। আর এত বছর পর এসেছিস বাবা হতে। এতদিন কোথায় ছিলি? কোনো খোঁজখবর নিয়েছিস? এখন কোন হিসেবে মেয়েকে চাস? দেখ, আমার মেয়ের বাবাও আমি, মাও আমি। দয়া করে আমাদের বিরক্ত করবি না। তিশা কথাগুলো বলে কান্না করতে করতে আয়রাকে নিয়ে চলে গেল। আয়ন হাঁটুগড়ে বসে অঝোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, তিশা, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তোমাকে ভালোবাসি বুঝতে আমার সময় লেগে গেছে। তোমাকে আমি অনেক খুঁজেছি, আমি কোথাও তোমাকে পাই নাই। তিশা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আয়নের কথাগুলো শুনে তিশার আম্মু আব্বু সবাই আয়নের দিকে তাকিয়ে আছে। আয়নের আম্মু বলে ওঠে, ছি আয়ান, ছি। তোকে ছেলে হিসেবে ভাবতে ঘেন্না হচ্ছে। তুই এত নোংরা! তোকে পড়াশোনা করতে দিয়েছিলাম, আর তুই পড়াশোনা বাদ দিয়ে এইসব করছস? আয়ান, তোর থেকে এটা আশা করি নাই। তুই জানস তিশাকে কত কিছু সহ্য করতে হয়েছে। আমার ভাবতে ঘৃণা হচ্ছে। বের হয়ে যা, তোকে আমার চোখের সামনে দেখতে চাই না। তুমি আমার মেয়ের জীবন নিয়ে খেলা কেন করলে? আর যদি আমার মেয়ের জায়গায় তোমার বোন থাকতো তখন কি করতে? আন্টি, আমি মানছি ভুল করছি। আন্টি, আমি নিজের ভুল বোঝার পর আমি ওকে অনেক খুঁজেছি। আমি ওকে কোথাও পাই নাই। ওই কোথাও উধাও হয়ে গেছিল, কেউ বলতে পারে নাই। আয়ান, ওই তোমাকে এখনো ভালোবাসে। তুমি ওকে বোঝাও, আর এভাবে কান্না করে লাভ নাই। ওর অভিমান রাগ ভাঙানোর চেষ্টা করো। হ্যাঁ শোন, আমার বৌমা নাতনিকে যে পর্যন্ত এই বাড়িতে নিয়ে আসতে পারবি না ততদিন আমাদের সামনে আসবি না। যেদিন ওদের নিয়ে আসতে পারবি সেদিন বাসায় আসবি। এতগুলো মানুষের সামনে এভাবে আমাদের মান সম্মান শেষ না করে দিলেও পারতি। আয়নের আম্মু কথাটা বলে আয়নের হাত ধরে বের করে দিল। আয়ন ওইখানে না থেকে বের হয়ে গেল। আয়ন চোখের পানি ফেলতে ফেলতে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। আয়ন ব্রিজের উপরে গিয়ে ফুটপাতের উপরে বসে থাকতে লাগলো। দুই হাত দিয়ে মুখ ঢেকে অঝরে কান্না করতে লাগলো। তিশার বাবা মা, তিশার বড় বোন রূপা ওই রাস্তা দিয়ে যেতে লাগলো। রূপা আয়নের দিকে চোখ গেলে রূপা বলে ওঠে, আম্মু, ওইটা আয়ান না? সামনে গাড়ি থামালে তিশার আম্মু বলল, তিশা আয়ান, গাড়িতে ওঠ। এভাবে এখানে বসে কান্না করে হবে নাকি? গাড়িতে ওঠ। তার আব্বু আয়নকে টেনে গাড়িতে তুলে নিল। আয়ন তিশার আম্মুকে বলল, আন্টি, আমাকে আপনি প্লিজ ক্ষমা করে দেন। আঙ্কেল, আন্টি, আমাকে আপনার বাসায় কিছুদিন থাকতে দেন। আমি তিশাকে মানিয়ে নিয়ে চলে আসব। প্লিজ আপনারা আমাকে সাহায্য করেন, আপনাদের পায়ে ধরি। আয়ন পায়ে ধরতে যাবে, সাথে সাথেই আয়নের বাবা মা আয়নকে ধরে বলে, আরে কি করছো? এভাবে বলতে হবে না। হ্যাঁ, তোমার উপর আমার রাগ হচ্ছে, কিন্তু আমার মন বলছে তুমি আমার মেয়েকে সত্যি ভালোবাসো। তাই আমি তোমাকে লাস্টবারের মতো সুযোগ দিব। যদি পারো তাহলে আলহামদুলিল্লাহ, আর না পারলে আমাদের হাতে কিছুই থাকবে না। ধন্যবাদ আন্টি। আয়নকে তিশার আম্মু আর রূপা টুকটাক কিছু বুদ্ধি দিতে লাগলো। তিনজন কথা বলতে বলতে বাসায় চলে আসলো। আয়নকে তিশার রুম দেখিয়ে দিলে
আইন দৌড়ে যেতে লাগলো। তিশার রুমে গেলে আইন চমকে গেল। তিশা সারা রুম এলোমেলো হয়ে আছে। শাড়ি একদিকে পড়ে আছে, অন্যদিকে তিশা পড়ে আছে। আয়রা পাশে বসে কান্না করছে। আইন তাড়াতাড়ি করে গিয়ে আয়রাকে কোলে তুলে নিল। তিশাকে চেক করে দেখে অজ্ঞান হয়ে গেছে। আইন আয়রাকে বুকের সাথে জড়িয়ে ধরল। আয়রাকে বলল, আম্মু কান্না করো না, তোমার আব্বু চলে এসেছে, ভয় পাও না। আইন আয়রাকে শান্ত করে খাটে বসিয়ে দিয়ে তিশাকে কোলে তুলে নিল। তিশাকে খাটে শুয়ে দিয়ে মুখে পানি দিতে লাগলো। তিশা চোখ খুলে আইনকে ধাক্কা দিয়ে বলল, তুই এখানে কি করস? আমি আমার মেয়ের কাছে এসেছি, তোমার কাছে আসি নাই। বাজে কথা রাখ। তোর কিসের মেরে? এই বাসা থেকে বের হয়ে যা। আয়ন প্লিজ, আর বিরক্ত করিস না। যাব না, এইটা আমার শ্বশুর বাড়ি, আমার বউয়ের রুম। আমি কেন তোমার কথা শুনে চলে যাব? কিসের শ্বশুর বাড়ি? আমি তো তোকে মানি না। বের হয়ে যা আয়ান, না হলে কিন্তু খুব খারাপ হবে। তোমার সাথে কথা বলে লাভ নাই। কথাটা বলে পাঞ্জাবি খুলতে লাগলো। তিশা ভয় পেয়ে গেল। তিশা রেগে পড়ল। তুই এখনো নোংরা আছিস। বাচ্চা মেয়ের সামনে নিজের চাহিদা মেটাবি নাকি? হ্যাঁ। আইন কথাটা বলে খাটের দিকে যেতে নিলেই তিশা চাকু খুঁজতে যাবে। তার আগে আইন আয়রাকে কোলে নিয়ে বলল, আম্মু, তুমি এত কান্না করো কেন? হ্যাঁ, আমি তো তোমার আব্বু হই। আব্বুকে দেখে কেউ ভয় পায়, কান্না করে নাকি? আয়রা তিশার দিকে তাকিয়ে বলে, আম্মু, উনি কি আমার আব্বু হয়? আয়রার কথা শুনে আইন অবাক হয়ে গেল। আইন মিষ্টি করে হেসে বলল, বাব্বা, আমার আম্মু কথা বলতেও পারে, আমি তো বুঝতে পারি নাই। আমি তো ভাবছি আম্মু শুধু কান্না করতে পারে। আয়রা আইনের কথা শুনে বলে, জি না, আমি কথাও বলতে পারি, আমি সব পারি। আপনি আমার আব্বু হলে আপনি অনেক পচা। আম্মুকে আপনি অনেক কষ্ট দেন। আপনার সাথে আমি কথা বলতে চাই না। আয়রা কথাটা বলে আইনের কোল থেকে নামার চেষ্টা করতে লাগলো। তিশা আয়রাকে নিজের কাছে নিয়ে বলল, শুনতে পারছো? তোমার মেয়ে তোমার সাথে কথা বলতে চায় না, তাই এখন থেকে চলে যাও, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আয়নের খারাপ লাগলো, মুখে হাসি রেখে বলে, যাব না, এখান থেকে গেলে আমি তোমাদের দুইজনকে নিয়ে তারপর যাব। রুমের কি হাল করছো? বের হও, মেজাজ গরম করো না। আয়ন তিশার শাড়ি গহনা তুলতে লাগলো। সোফার উপরে সব রেখে তিশাকে সরিয়ে দিয়ে বিছানার চাদর বিছানায় বিছিয়ে দিতে লাগলো। বিছানার চাদর ঠিক করে শাড়ি ভাঁজ করতে গিয়ে বাধ্য হইলে তিশার দিকে তাকালে তিশা বলল, আয়রা দেখো, আমাদের কাজের লোক নতুন পেয়েছি, খুব ভালো। হেল্প করো, শাড়ি বারবার খুলে যাচ্ছে। আমি কেন হেল্প করব? তুই করতে নিয়েছিস, তুই কর। অ্যান্ড শাড়ি দিয়ে তিশার পেছন দিয়ে টান দিয়ে নিজের কাছে জড়িয়ে নিলে তিশার সাথে সাথেই থাপ্পড় বসিয়ে দিল। অ্যান গালে হাত দিয়ে বলল, ঠোঁট কেটে ফেললে এত শক্তি কই পাও? বের হও, তুই যে মেয়ে আছে মুখ যেন না খুলিস। তিশার কথা শুনে আয়রা বলে, আম্মু, আব্বুকে মারলে আমার কষ্ট হয় কেন? ওনাকে তো মারা উচিত, উনি তোমাকে কষ্ট দিয়েছে তো। আয়রার কথা শুনে আয়ন বলল, এইটাই হলো মেয়ের বাবার প্রতি টান। তুমি যত দূরে সরিয়ে রাখো না কেন, আমার মেয়ে আমাকে ঘৃণা করলেও আমাকে ভালোবাসবে। আয়রা, তুমি এই লোকটাকে আব্বু বলবে না। ও তোমাকে আমাকে রেখে এতদিন নিখোঁজ ছিল, আমাদের কথা একবারও ভাবে নাই, আমাদের একটুও ভালোবাসে না। তিশা, এইসব কি শিখাচ্ছ? আয়রা তিশার কথা শুনে বলে, ঠিক, আপনি আমাদের সামনে থেকে যান। আপনি মোটেও ভালো মানুষ না। আপনি আমাদের ভালোবাসেন না, আমরাও আপনাকে ভালোবাসবো না। আপনি চলে যান। আয়রা কথাগুলো বলে আয়নকে ধাক্কা দিতে লাগলো। আয়ন তিশার দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, তুমি আমার উপর রাগ খাটাও, যা ইচ্ছে শাস্তি দাও, তাই বলে আমার প্রতি আমার মেয়েকে কেন বিষিয়ে দিচ্ছ? তিশা, তুমি কাজটা মোটেও ঠিক করলে না। ওই ছোট মানুষ, এই প্রভাব ওর সারা জীবন থাকবে। ওই আমাকে সারা জীবন ঘৃণা করে যাবে। আয়নের কথা শুনে তিশা বলে ওঠে, আয়রা, এভাবে ধাক্কা দিয়ে বের করে দিতে হয় না। ওই তোমাকে অনেক ভালোবাসে। আমি তো মজা করছি। তুমি সত্যি সত্যি তোমার আব্বুকে ধাক্কা দিচ্ছ? আয়রা তিশার কথা শুনে ভাবতে লাগলো আর বলতে লাগলো, ও, তুমি মজা করছো? আগে বলবে না? সরি আব্বু, আমি তো ভাবলাম সত্যিই তুমি আমাদের ভালোবাসো না। আব্বু, কোলে নাও তো। আয়রা হাত বাড়ালে আয়ন কোলে তুলে নিল। আয়রা আয়নের গালে চুমু দিলে আয়নের চোখ দিয়ে পানি পড়তে লাগলো।
আয়রা ছোট ছোট হাত দিয়ে আয়নের চোখের পানি মুছে দিতে দিতে বলে, আব্বু সরি, আমি তো তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। আমারও তো অনেক কষ্ট হতো, সবার আব্বু আছে কিন্তু আমার নাই। আমার অনেক কষ্ট হতো, সবার মতো আমিও আমার আব্বুর সাথে ঘুরতে যাব, খেলবো, কিন্তু তুমি তো আমাদের কাছে আসোই নাই। আয়ন আয়রার হাতে চুমু দিয়ে কপালে চুমু দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও আম্মু। আর আমি তোমাদের ছেড়ে যাব না। এখন থেকে আমি সব সময় তোমার সাথে থাকবো, তোমার সাথে ঘুরবো, খেলবো, সব করব, প্রমিস। আয়রা খুশি হয়ে আয়নকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ আব্বু। আয়ন আয়রার গালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ টু সোনামণি। আয়ন আয়রার মিল দেখে তিশার ভালো লাগলো। আয়নকে বুঝতে না দিয়ে মুখ ভেঙচি দিয়ে আলমারি থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়ন আয়রাকে বলল, আম্মু তুমি বসো, আমি এসব পরিষ্কার করে নেই। আয়নের কথা শুনে আয়রা বলে, আমিও সাহায্য করব। আয়রা আয়নের সাথে কাজ করতে লাগলো। দুজন কাজ করা শেষ হলে আয়ন ফ্লোর ঝাড়ু দিয়ে ফ্লোরে শুয়ে পড়ে। আয়রাও আয়নের পেটের উপর শুয়ে পড়ে। উফ, অনেক কাজ করছি। আয়ন আয়রার অভিনয় দেখে ফিক করে হেসে কাতুকুতু দিতে লাগলো। আয়রা খিলখিল করে হাসতে লাগলো। তিশা বিছানায় বসে থেকে ল্যাপটপের দিক থেকে চোখ সরিয়ে আর চোখে আয়রা আয়নের দিকে তাকিয়ে থাকলো। তিশা মনে মনে ভাবতে লাগলো, আজ আমার মেয়েটা কত খুশি। 4টা বছর মেয়েটাকে এত খুশি হতে দেখি নাই, কিন্তু মেয়েটা জানেও না তার বাবা একজন বেঈমান, সুযোগ বুঝে কেটে পড়ে। তিশা কথাগুলো ভেবে রাগ হতে লাগলো। তিশা আয়রাকে বলল, আয়রা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে কিন্তু। আয়রা তিশার দিকে তাকিয়ে বলে, আম্মু, আব্বুর সাথে ঘুমাবো, তুমি ঘুমিয়ে যাও। আয়ান আয়রাকে কোলে তুলে নিয়ে বলল, অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। আয়নের কথা শুনে আয়রা বলে, আমিও তো কাজ করছি, আমিও ফ্রেশ হব। আয়রার কথা শুনে আয়ান হেসে দিয়ে বলে, তাই তো চলো। আয়ন আয়রাকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আয়রা খাটে উঠলে তিশা বলে, আপনি কোথায় উঠছেন? আপনি পাশের রুমে গিয়ে ঘুমান, আমার রুমে কোনো জায়গা হবে না। আয়রা তিশাকে বলে, আমি আব্বুকে ছাড়া ঘুমাবো না। আম্মু, আব্বুকে থাকতে দাও না। আয়ান বলল, আমি এই পাশে ঘুমাবো, তোমার পাশে না গেলেই তো হয়, ঢং করে খালি। আয়ন কথাটা বলে আয়রার বাম পাশে শুয়ে পড়ল। আয়রা আয়নের গলা জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তিশা লাইট অফ করে দিয়ে ঘুরে শুয়ে পড়ল। তিনজন ঘুমিয়ে গেল। সকালের ঘুম ভাঙতেই আয়ন দেখে তিশার হাত আয়নের হাতের উপরে। আয়ান আয়রা দুজনে হাত জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আয়ন আস্তে আস্তে হাত সরিয়ে নিল। আয়ন খাট থেকে উঠে পাঞ্জাবি পরে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে বের হইলে দেখে তিশা উঠে পড়েছে। আয়ন বলে উঠল, আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমি পড়ে নাও। আর আয়রা উঠলে বলো আমি 10টার আগে বাসায় ফিরে আসবো। যেখানে ইচ্ছে সেখানে, জাস্ট তাতে আমাদের কি সকাল সকাল মুডটা খারাপ করে দিল? তিশা মুখ ভেঙচি দিয়ে উঠে চলে গেল। আয়ন কিছু না বলে চলে গেল। নিচে গেলে রূপা বলে উঠল, কোথায় যাও? নামাজ পড়ে বাসায় যাব, জামা কাপড় নিয়ে আসতে যাব। ও আচ্ছা, যাও। তিশা রাত করে বের করে দিয়েছিল নাকি? না, আয়রার জন্য কিছু করতে পারে নাই, আইডিয়া কাজে লাগছে। আয়রার জন্য তেমন কিছু করতে পারছে না। আমি জানতাম, চালিয়ে যাও, ইনশাআল্লাহ ওর মন গড়ে যাবে। দোয়া করেন। আয়ন বের হয়ে গেল। মসজিদে নামাজ পড়ে বাসায় চলে গেল। সদর দরজায় কলিং বেল বাজালে আয়নের বোন আতিয়া দরজা খুলে দিল। আয়নকে দেখে বলল, তুই এখানে কি করস? জামা কাপড় নিয়ে চলে যাব। তাড়াতাড়ি নিয়ে যা, আম্মু দেখার আগে। আয়ন আর কিছু না বলে বাসার ভিতর ঢুকলো। সিঁড়ি বেয়ে উপরে যেতে নিলে আতিয়ার হাজবেন্ড রুম থেকে বের হয়ে আয়নকে দেখে রাগী লোক নিয়ে মুখে সজোরে খুশি মারল। আয়ন ছিটকে পড়ে গেল। আয়নের ঠোঁটে রক্ত মুছতে মুছতে রাতুলের দিকে তাকালো। রাতুল বলে ওঠে, তুই আমার বোনের জীবন নিয়ে খেলছস, আর আমি তোর বোনকে বসে থেকে আদর করব? দেখ তোর বোনকে আমি কি করি। আমার বোন যেমন কেঁদে, তোর বোনকেও কাটতে হবে। আয়ন উঠে রাতুলের সামনে দাঁড়িয়ে পড়ল। ভুল আমি করেছি, শাস্তি দেওয়ার হইলে আমাকে দেন। আমার বোনকে কেন এখানে টানছেন? আমার বোন তোর কি ক্ষতি করছিল? তুই আমার বোনকে ধোকা দিয়ে ওকে ছেড়ে কেন গেছিলি? উত্তর দে, কি ক্ষতি করছে তোর?
আমি আগে ভুল করেছি, নিজেকে আমি শোধরানোর চেষ্টা করছি। আমি যে কষ্ট আপনার বোনকে দিয়েছি, আমি সব ভালোবাসা দিয়ে সব ঠিক করে নিব। এখানে আমার বোনকে টেনে নিয়ে আসার কোনো মানে আমি দেখছি না। তোর কোনো মানে দেখা লাগবে না। দুপুরে তোর বোনকে নিয়ে যাব, তারপর দেখতে পারবি তোর বোনের কি হাল করি। আমার বোনের সাথে কিছু করলে আমার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আর আপনার বউকে কি করবেন না করবেন সেইটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কি করব? অ্যান কথাটা বলে মিষ্টি করে হেসে চলে গেল। অ্যান রুমে গিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে গোসল করতে চলে গেল। গোসল করে বের হয়ে ব্যাগ গুছিয়ে নিজের ল্যাপটপ যা যা দরকার সব ব্যাগে নিয়ে নিচে চলে গেল। নিচে গেলে আয়নের আম্মু রেগে বলে, কি ব্যাপার, তুই এই বাসায় কি করছিস? জামা কাপড় দরকারি জিনিস নিতে এসেছি। তাড়াতাড়ি বের হয়ে যা। যাচ্ছি তো, এত তাড়া কেন দিচ্ছ? অ্যান বাসা থেকে বের হয়ে গেল। অ্যান বাইকের চাবি বের করে বাইক নিয়ে বের হয়ে গেল। 40 মিনিট জার্নি করে তিশাদের বাসার দিকে রওনা দিল। মাঝ রাস্তায় গিয়ে একটা রেস্তোরাঁর ভিতর গিয়ে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে বিল দিয়ে বের হয়ে গেল। সামনের দোকান থেকে আয়রার জন্য চকলেট নিয়ে বাইকে উঠে চলে গেল। অ্যান সদর দরজায় নক করলে দরজা খুলে গেলে রূপা বলে, এসেছো? তাহলে তোমার মেয়ে কান্না করছে, তুমি আবার তাকে ছেড়ে চলে গেছো। যাও তাড়াতাড়ি তাকে সামলাও। কোথায় ওই? বসার ঘরে সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে। অ্যান বসার ঘরে গিয়ে দেখে তিশা রাগের চোটে আয়রাকে থাপ্পড় মারতে যাবে। সাথে সাথে আয়ন আয়রাকে কোলে তুলে নিলে থাপ্পড় আয়নের পেটে গিয়ে লাগলো। আয়রাকে জড়িয়ে ধরে বলল, আম্মু কান্না করে না, আমি কোথাও চলে যাই নাই তো। এই দেখো, তোমার জন্য চকলেট নিয়ে আসতে গেছিলাম, দেখি আমার আম্মুটা। আয়রা আয়নের গলা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমার চকলেট লাগবে না আব্বু, তুমি আমাকে ছেড়ে কোথাও যাও না। আমার চকলেট লাগবে না আব্বু, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি তোমাকে ছেড়ে থাকতে চাই না। আম্মু অনেক পচা, আমাকে শুধু বকা দেয়, মারে। আম্মু আমাকে একদম ভালোবাসে না। আয়রা কথাগুলো বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আয়ন আয়রাকে সান্ত্বনা দিতে লাগলো। তিশা রেগে বলে, বাপের মতো বেইমান। কথায় আছে যেমন রক্ত তেমন তো হবেই। এত কষ্ট করে আমি বড় করলাম, আর আজ আমাকে বলে আমি পচা, তার বাপ ভালো। আমি তাকে ভালোবাসি না। আয়রা তিশার কণ্ঠ শুনে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আয়ন তিশার দিকে তাকিয়ে বলল, তিশা, ওই বাচ্চা মানুষ, ওকে এইসব কি বলছো? আয়নের কথা শুনে তিশা রেগে ঠাস করে থাপ্পড় মেরে চিল্লাইয়া বলল, জাস্ট শ্যাট আপ। তুই কোনো কথা বলবি না। তুই সব নষ্টের মূল। তুই আমার ভালো থাকাটা সব সময় কেড়ে নেস। তোর কি আমার ভালো থাকা সহ্য হয় না? তুই আমাকে কেন ভালো থাকতে দিতে চাস না? তোকে ভালোবেসে জীবনের সব থেকে বড় ভুল করেছিলাম। তোকে ভালো না বাসলে আজ কিচ্ছু হতো না। আজ আমি সুন্দর জীবন পেতাম। আয়ন নিচের দিকে তাকিয়ে আছে। আতিয়া রাতুল বাসার ভিতর ঢুকে এই অবস্থা দেখে বলল, ওকে একটা থাপ্পড় কেন মারছস? বেশি করে মার। ফালতুর সাথে আবার তোকে বিয়েও দিয়েছে। যত তাড়াতাড়ি পারস ওকে ডিভোর্স দিয়ে দিস। আর ওকে এখানে থাকার অনুমতি কে দিল রে? রাতুলের কথা শুনে সবাই পিছনে ঘুরে তাকালো। তিশা কিছু না বলে দৌড়ে কান্না করতে করতে চলে গেল। আয়ন রাতুলের দিকে হেসে বলল, আপনার মুখের কথায় কিছু যায় আসে না। আমি খুব ভালো করে জানি তিশা আমাকে এখনো আগের মতো ভালোবাসে। রাগ, অভিমান, কষ্টের থেকে আমার গায়ে হাত দিচ্ছে, যা মন চাচ্ছে চলছে। তাই বলে এই না যে আমাকে ওই ডিভোর্স দিবে। এ তো কনফিডেন্স সব বের করে দেব। দেখ, খুব তাড়াতাড়ি তোকে এই বাসা থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। রাতুল, তুই চুপ কর। এসব কি ধরনের কথা বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? যা, বৌমাকে নিয়ে রুমে যা। এই তুই যা, আজকের থেকে গেস্ট রুমে থাকবি আর কাজের লোকেদের সাথে কাজ করবি। রাতুল এসব কি বলছো? ঠিক বলছি? হাসি পাচ্ছে। কাজের মেয়ের জামাই হবে। কি বললি? যা সত্যি তাই বললাম। আপনি কাজের লোকের জামাই আর আমি কোম্পানির মালকিনের জামাই। আমার দাম আলাদা, আর আপনি কি না? অ্যান কথাটা বলে হাসতে হাসতে আয়রাকে নিয়ে চলে যেতে লাগলো। রাতুল রেগে বলে, দাঁড়িয়ে আসোস কেন? চল আমার সাথে। তুমি না গেস্ট রুমে যেতে বললে?
যেতে বলছি জন্য যাওয়া লাগবে নাকি? চল রুমে। আতিয়া রাতুল চলে গেল। তিশার আম্মু রূপা মিটিমিটি হাসতে হাসতে বলতে লাগলো, ছেলেটার বুদ্ধি আছে বলতে হবে। হ্যাঁ, রাতুলের মতো ছেলেকে সোজা করে দিবে। আমার বিশ্বাস এই দুই ভাই বোনকে এই সোজা করতে পারবে। হুম। দুজনেই হাসতে লাগলো। এদিকে আয়ন রুমে গেলে দেখে তিশা নিচের দিকে তাকিয়ে থেকে রেগে বসে থেকে চোখের পানি ফেলছে। আয়ন আয়রাকে কানে কানে বলতে লাগলো, তোমার আম্মুর কাছে যাবে, গলা জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিবে, আর চুমু দিতে পারবে তো? আয়নের কথা শুনে আয়রা বলে, ভয় লাগছে, আমি আম্মুর কাছে যাব না। আমাকে তোমাকে মারবে আব্বু। আয়ান আয়রার কপালে চুমু দিয়ে বলে। মারবে না, যাও। আয়ন আয়রাকে নামিয়ে দিলে আয়রা খাটে উঠে তিশাকে সাইড থেকে কোলে উঠে গলা জড়িয়ে ধরে চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, আম্মু, আই অ্যাম সরি। আমি আর তোমার সাথে জিদ করব না। আম্মু প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে আব্বুকে অনেক ভালোবাসি। তিশা আয়রাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তিশা সোনামণি, আমি তোমাকে অনেক মেরেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি রাগের বশে মেরেছি। তোমার আম্মু যে, তুমি ছাড়া আপন বলতে আর কেউ নেই। তুমি একমাত্র যার জন্য আমি বেঁচে আছি। তুমি না থাকলে যে আমি মরে যাব আম্মু। আয়রাকে আদর করতে লাগলো। অ্যান ব্যাগ রেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে দেখে আয়রা তিশাকে কাতুকিতু দিয়ে হাসাচ্ছে। আয়নও আস্তে আস্তে গিয়ে তিশাকে কাতুকিতু দিতে গেলে তিশার সাথে সাথে হাত ধরে এক ঝটকে সরিয়ে দিয়ে বলল, আয়রা, তোমার আব্বুকে এখান থেকে যেতে বলো। আয়রা তাকলে আয়ন বারান্দার দিকে যেতেই মাথায় দুষ্টু বুদ্ধি আসলে আয়ন হুট করে গালে কিস করে বারান্দায় চলে গেল। আয়রা হাসতে লাগলো। তিশা থ হয়ে গেল। আয়ন বারান্দায় গিয়ে বসে থেকে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। ওর ফোন বেজে উঠে আয়ন ফোনটা বের করে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলে আয়ন রুমে গিয়ে ব্যাগ থেকে ল্যাপটপ বের করলো আর চকলেট বের করে আয়রার দিকে তাকিয়ে বলল, চকলেট নাও। আয়রা হাতে নিয়ে বলে, থ্যাংক ইউ আব্বু, আই লাভ ইউ। আয়রা কথাটা বলে আয়নের কোলে উঠে পড়ল। আয়নকে চুমু দিলে আয়ন চুমু দিয়ে আয়ন মিষ্টি করে হেসে পড়ল। আই লাভ ইউ টু আম্মু জান। থাকো, একটু কাজ আছে, কাজ শেষ করে তোমাকে নিয়ে ঘুরতে যাব, ঠিক আছে? আয়রা বলে, ঠিক আছে আব্বু, ও আমার ফ্রেন্ড আসবে, ওদের সাথে খেলতে যাব। আয়ন ভুরুকুচকে তাকিয়ে বলল। তোমার ফ্রেন্ড আছে? আয়রা বলে, হ্যাঁ তো, থাকো, যাই আমি। আয়রা দৌড়ে চলে গেল। আয়ন বারান্দায় চলে গেল। বারান্দায় বসে থেকে মিটিংয়ে যোগ দিল। তিশা নিজের মতো কাজ করতে লাগলো। আয়ন 2 ঘন্টা মিটিং করে ল্যাপটপ বন্ধ করে বাইরের দিকে তাকিয়ে থাকলো। ঘরের ভিতর বাচ্চাদের হইচই শব্দ শুনে আয়ন রুমে গিয়ে দেখে 3টা ছোট ছোট মেয়ের সাথে আয়রা খেলা করছে। আয়নকে দেখে বলে, আব্বু এদিকে আসো, ওরা আমার ফ্রেন্ড। আয়নকে পিছিয়ে মেয়েগুলো এসে সালাম দিল। আয়ন ওদের সালামের উত্তর নিয়ে ওদের সাথে খেলতে লাগলো। তিশা রুমে এসে 5 জনকে খেলতে দেখে কিছু না বলে বারান্দায় চলে গেল। 5 জন নিচে চলে গেল। আয়ন রূপাকে বলল, আপু, ওদের বাবা মা কে? ওই 2টা আমার ছেলে মেয়ে আর এটা আমার ননদের মেয়ে। ও আচ্ছা, আমি তাহলে ওদের নিয়ে ঘুরতে গেলাম। আচ্ছা যাও, আর শোনো, 4 জন আয়ানকে জ্বালাবে না, কিন্তু ভালোভাবে যাবে, ভালোভাবে আসবে। রূপার কথা শুনে 4 জন একসাথে ওকে বলে চলে গেল। আয়ন ওদের নিয়ে ঘুরতে বের হয়ে গেল। সন্ধ্যের দিকে সবাইকে নিয়ে বাসায় চলে আসলো। আয়ন ক্লান্ত হয়ে শপিং ব্যাগগুলো নিয়ে সোফায় বসে পড়ল। সবাই ভুরুকুচকে তাকালো। রূপা বলে ওঠে, এত শপিং ব্যাগ কেন? আয়ন কিছু বলার আগে আহিরা বলে, আব্বু আমাদের খেলনা সব কিছু কিনে এনে দিয়েছে। 4 জন নিজেদের ব্যাগ নিয়ে সবাইকে দেখাতে লাগলো। তিশা রূপা রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, আঙ্কেলের সাথে গিয়ে ওই সব কি করেছো তোমরা? হ্যাঁ, তোমাদের তো অনেক খেলা আছে। আপু, বকা দিয়েন না তো, ওরা কিনবে না তো কে কিনবে? এই, তোমাদের চকলেট আইসক্রিম নিয়ে যাও। 4 জন আয়নের হাত থেকে নিয়ে ভাগাভাগি করে নিতে লাগলো। আয়ান বলে ওঠে, থাকেন জায়গা। আয়ান চলে গেল। আয়ন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে কাজ করতে লাগলো। 9টার দিকে আয়নকে আয়রা ডেকে নিয়ে গেল। নিচে গেলে তিশার আম্মু আয়নকে বসতে বলল। আয়ন সবার সাথে চেয়ার টেনে টেবিলের সামনে বসলো। আতিয়া বসতে গেলে রাতুল বলল,
এই তুই বুঝিস না, আমরা খেয়ে নিলে পরে যা বাঁচবে ওটাই খাবি। আমাদের খাবার পরিবেশন করে দে। ভাইয়া এটা কি ধরনের ব্যবহার করছো? তুই চুপ কর। কি বললি কানে যায় না? রাতুল, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আতিয়া, তুমি বসো তো। আতিয়া বসো। না থাক, আপনারা খান, আমি আপনাদের খাবার পরিবেশন করে দেই। আয়নের বিষয়টা রাগ হতে লাগলো। আতিয়ার আয়ানের দিকে রাগ নিয়ে তাকিয়ে থেকে কাজ করতে গেলে তিশা আতিয়ার হাত ধরে পড়ল। ভাবি আপনি বসেন, আমাদের সাথে খান। ভাইয়া আয়ান, আমাদের মধ্যে সমস্যা এখানে। আতিয়া আপুকে টানার মানে কি? ওর ভাইয়ের জন্য তোকে কত কি সহ্য করতে হয়েছে, আমি কি ভুলে গেছি নাকি? আমার বোনের সাথে যেমন অন্যায় করছে তেমন আমিও ওর বোনের সাথে অন্যায় করব। ভাইয়া এটা বাড়াবাড়ি। আয়ান দুষ্টু টাইপের, এর মানে এই না যে আয়ান তোমার মতো এমন ব্যবহার করে। ওই খারাপ হইলেও মেয়েদের সম্মান দিতে জানে। ওই কখনোই কাউকে তুই বলে ডাকে না। তুমি যে ব্যবহারটা করছো এটা মোটেও ঠিক না। আয়ান আমার সাথে অন্যায় করেছে, এখানে তো ভাবির কোনো দোষ নেই। ভাবি এখানে কি করেছে? আমি কোনো কিছুই শুনতে চাই না। তোর ওর প্রতি দেখি অনেক টান, যার জন্য সমাজে চলা মুশকিল হয়ে গেছিল, তার হয়ে টানছিস, লজ্জা করে না তোর? প্লিজ আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করবেন না, আমি পরে খাবো। আর ছোট থেকে বড় করে আজ এই প্রতিদান দিতে হচ্ছে। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তুই কিভাবে এমন হতে পারলি? তুই এত মেয়ের জীবন কিভাবে নষ্ট করতে পারলি? তুই কখনোই ভালো হবি না। আতিয়া কথাগুলো বলে খাবার বেড়ে দিতে লাগলো। আয়নের প্লেটে খাবার দিতে গেলে আয়ন গ্লাসে চাপ দিয়ে ধরে থাকতে লাগলো। হুট করে গ্লাসটা ভেঙে গেল। সবাই চমকে উঠল আয়নের দিকে তাকাতে। আয়নের হাতে রক্ত পড়তে লাগলো। তিশা তাড়াতাড়ি করে আয়নের হাত ধরে ফেল। আয়ন হাত সরিয়ে দিয়ে উঠে চলে গেল। আতিয়া বলতে লাগলো, এত কিসের রাগজেদ দেখাস তুই? এত কিসের রাগজেদ দেখাস তুই? ভুল তো করছিস, আবার রাগ দেখিয়ে এক গ্লাস ভেঙে চলে যাস। আতিয়া অনেক কিছু বলতে লাগলো। আয়ন কথাগুলো শুনে চোখের কোণায় পানি টলমলো করতে লাগলো। আয়ন সোজা রুমে চলে গেল। তিশার রাগ হতে লাগলো। তিশা রেগে বলে উঠল, আমি বুঝতে পারছি না আমাদের ভেতরে তুমি কেন সমস্যা করছো ভাইয়া। দেখো, আমাদের ব্যক্তিগত ব্যাপার। আয়ান এখন আমার হাজবেন্ড হয়ে গেছে। আয়ান যথেষ্ট নিজেকে শুধরে নিয়েছে। আমার হাজবেন্ড আমি বুঝে নিব। তুমি কেন আমাদের মাঝে আসছো? আয়ান খারাপ আমি মানলাম, বাট ভাবি তো অনেক ভালো। ভাবিকে কষ্ট দেওয়ার মানে কি? আর তুমি যে নিজেকে এত ভালো ভাবছো, আসলে কি তুমি অত ভালো? তুই কি বলতে চাস? হ্যাঁ, যার জন্য করি চুরি সেই বলে চোর। বাহ, কি সুন্দর কথা। তোমাকে আমার হয়ে পাকনামি করতে কে বলেছে ভাইয়া? বোঝাও আমাকে। দেখো, তোমার স্ত্রী, তুমি সামলাও। ভালোবেসে বিয়ে করেছো, স্ত্রীকে সম্মান দেওয়ার চেষ্টা করো। তুমি তো ধরতে গেলে কাপুরুষ। বোনের জন্য বউকে সম্মান দিতে পারো না। বউকে কষ্ট দাও। শোনো, যার যার জায়গায় তাকে তাকে রাখো। বউকে সবার সামনে ছোট করো না। আয়ন খারাপ হইলেও কোনো দিন আমাকে কারোর সামনে ছোট হতে দেয় নাই। ওই সব সময় আমার দোষ নিজের ঘাড়ে নিত। হ্যাঁ, আমি মানছি ওই ছোট ছিল। ওই বয়সে সব পোলাপাইনি ওই রকম করতো। আমারও ভুল ছিল। শুধু আয়ানকে একা দোষ দিলে হবে না। তিশার কথা শুনে রাতুল আরও রেগে গেল। আতিয়া তিশার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই মেয়েটাকে যত দেখছি তত অবাক হচ্ছি। একটা মানুষ এত ভালো কিভাবে হতে পারে? রাতুল, তিশা, প্লিজ দুইজন থাম। কি থামবো? আর আব্বু, আব্বু আম্মু, তোমরা কেমন বাবা মা? তোমাদের সামনে ভাইয়া ভাবির সাথে কেমন ব্যবহার করছে, চুপচাপ বসে দেখছো? তোমার ছেলের ভাগ্য ভালো যে আয়ান এখানে নিজেকে অপরাধী ভেবে চুপচাপ চলে গেল। ওর বোনের সাথে এমন ব্যবহার করার আগে তোমার ছেলের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিত। কি বলতে চাস? হ্যাঁ, আমি তোর জামাইকে দেখে ভয় পাবো নাকি? পারলে তোর জামাইকে বল আমার সাথে লড়াই করতে। বাচ্চাদের মতো কথা বলো না। নিজে যেমন নিজের বোনের জন্য খারাপ লাগে, তেমন আয়ানেরও ওর বোনের জন্য খারাপ লাগছে। দেখো ভাইয়া, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ, মানছি আমি, কিন্তু দয়া করে ভাবির সাথে নিজের সম্পর্ক নষ্ট করো না। আমি চাই না আমার জন্য তোমরা জীবনে অশান্তিতে থাকো। তাহলে আমি নিজে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি আমার ভালো করতে গিয়ে আরো খারাপ করে দিচ্ছ ভাইয়া। আমি সবার সাথে শান্তিতে থাকতে চাই, প্লিজ। তিশার কথা শুনে রাতুল চুপ হয়ে গেল। তিশা খাওয়া বাদ দিয়ে চলে গেল। রাতুলও না খেয়ে রুমে চলে গেল। তিশার রুমে গেলে দেখে আয়ন সোফার উপর বসে নিচের দিকে তাকিয়ে আছে।
রাগে আয়নের চোখ লাল হয়ে যেতে লাগলো। তিশা আয়নকে বলল, এই ন্যাকামি না করে হাতে ব্যান্ডেজ করে নে। এত ন্যাকামি কেন করস? তিশা কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে আয়রা রুমে এসে আয়নের কোলে উঠে বসেছে। আব্বু, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে। আব্বু, তোমাকে কে মেরেছে বলো? আম্মু আবারও মেরেছে তোমাকে? আব্বু, কষ্ট পেও না, আমি আম্মুকে বকা দিয়ে দিব। আয়ান আয়রার কথা শুনে রাগ অভিমান এক নিমিষে শেষ হয়ে গেল। আয়ান আয়রাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আমাকে কেউ মারে নাই। আমার হাতে গ্লাস ভেঙে গেছিল, সেই জন্য কেটে গেছে। তুমি ঘুমাবে না? অনেক রাত তো হয়ে গেছে। আয়রা, তোমার আব্বুকে বলো হাত থেকে কাজ ফেলে ব্যান্ডেজ করে নিতে। আম্মু বলো লাগবে না। আয়রা চলো তোমাকে ঘুম পাড়িয়ে দেই। আয়ন আয়রাকে নিয়ে শুয়ে পড়ল। আয়রা আয়নের বুকের উপরে শুয়ে পড়ল। আয়ন বাম হাত দিয়ে আয়রার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়রা ঘুমিয়ে গেল। তিশা চুল বিনুনি করে নিল। আয়ন আয়রার সাথে ঘুমিয়ে গেল। তিশা পিছনে তাকাতে দেখে আয়ন ঘুমিয়ে গেছে। তিশা ফার্স্ট বক্স নিয়ে আয়নের পাশে গিয়ে হাত ধরে ভাবতে লাগলো। সব সময় খালি জিদ ধরবে। নিজেকে ব্যথা দিতে যে ওর কত ভালো লাগে আল্লাহ ভালো জানে। আয়নের হাত থেকে কাঁচের টুকরা বের করতেই আয়ন সাথে সাথে জেগে গেল। তিশার দিকে তাকিয়ে বলল, কি করছো? ব্যথা লাগছে তো? আয়ন আয়রাকে আস্তে করে বালিশে শুয়ে দিয়ে উঠে বসলে। তিশা কাজগুলো বের করতে গেলে আয়ন ব্যথায় তিশাকে জড়িয়ে ধরল। তিশা কিছু বলল না। আয়নের হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। ব্যান্ডেজ করা শেষ হলে তিশা বলল, হয়ে গেছে, ছাড়ো। আয়ন তিশাকে ছেড়ে দিলে। তিশা ফার্স্ট বক্স নিয়ে চলে যেতে নিলে আয়ন সাথে সাথে বাম হাত দিয়ে তিশার হাত ধরে ঘুরিয়ে সোজা কোলে বসিয়ে দিয়ে বলল, তিশা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও না। আমি তোমার ভালো হাজবেন্ড হয়ে দেখাবো। দেখো, আমি তোমাকে কখনোই কষ্ট দিব না। এই যে বারবার বিশ্বাস ভেঙেছে, সেই যে আবার ভাঙবে না তার কি প্রমাণ আছে? প্রতিবার ক্ষমা করার পর আমার বিশ্বাস ভেঙেছে, তাকে ক্ষমা করব? অসম্ভব। তিশা কথাটা বলে জোর করে আয়নের কোল থেকে উঠে পড়ল। আয়নার কিছু বলতে পারল না। তিশা আয়নার পাশে শুয়ে লাইট অফ করে দিল। দুজনের চোখে কারোর ঘুম নেই, দুজন তাকিয়ে আছে। অনেকক্ষণ পর আয়ন উঠে গিয়ে আস্তে আস্তে তিশার উপরে উঠে বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তিশা চুপচাপ শুয়ে থাকলো, কোনো শব্দ করল না। আয়ন তিশার উপরে শুয়ে থাকলো। আস্তে আস্তে দুজন ঘুমিয়ে গেল। সকালে তিশার ঘুম ভাঙলে আয়নের কপালে চুমু দিতে যাবে, সাথে সাথে আয়নের ঘুম ভেঙে গেল। আয়ন উঠে পড়ল। তিশার সাথে সাথেই ঘুমানোর ভান করে থাকলো। আয়ন বলতে লাগলো, তাড়াতাড়ি ছড়ি দেখলে চিৎকার করে উঠবে। মেয়েটাও আতঙ্ক হয়ে উঠবে। আমিও। আগে ভালো ছিল, এখন ভয়ঙ্কর হয়ে গেছে। আয়ন কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। তিশা মুচকি হাসি দিয়ে ঘুরে শুয়ে তাকাতে আয়রাকে দেখতে পেল। আয়রা গালে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ন অজু করে বের হয়ে দেখে তিশা তাকিয়ে আছে। আয়ন বলে উঠল, নামাজে যাচ্ছি, আপনিও নামাজ পড়ে নেন। আয়ন কথাটা বলে চলে গেল। তিশা উঠে ওয়াশরুমে চলে গেল। অজু করে নামাজের জন্য জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল। নামাজ পড়া শেষ হলে তিশা কোরআন পড়তে লাগলো। আয়রা খাট থেকে নেমে তিশার পিঠের উপরে পিঠ রেখে দুষ্টামি করতে লাগলো। তিশা মিটিমিটি হাসতে লাগলো। আয়রাকে কোলে বসিয়ে দিয়ে বলল, বাপের মতো দুষ্টু হয়েছেন তাই না? কথাগুলো বলে তিশা কোরআন বন্ধ করে সাইডে রেখে আয়রাকে কাতুকিতু দিতে লাগলো। আয়ন রুমে এসে দেখে দুজন দুষ্টামি করছে। আয়ন খাটে বসতেই আয়রা আয়নের কাছে গিয়ে বলে, আব্বু, তুমি কোথায় গিয়েছিলে? আয়ন চকলেট দিয়ে বলে, মসজিদে গেছিলাম আম্মু। আয়রা আয়নের কোলে উঠে আয়নকে কাতুকিতু দিতে লাগলো। আয়ন হাসতে লাগলো। তিশা কোরআন তুলে রেখে দিল। তিশা নিচে চলে গেল। এদিকে আয়ন আয়রার সাথে খেলতে ব্যস্ত হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে আয়ন বলল, আম্মু চলো ফ্রেশ হয়ে নিবে। আয়ন আয়রাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। দাঁত ব্রাশ করে দিয়ে হাত মুখ ধুয়ে দিয়ে মুছে কোলে তুলে নিল। আয়ন আয়রা নিচে চলে গেল। আয়রা আতিয়াকে দেখে বলে, মামি মামা কোথায় গেছে জানেন কি? আতিয়া আয়রাকে কোলে তুলে নিয়ে বলল, তোমার মামা তো রুমে আছে। আয়রা আয়নকে বলল, আব্বু, আমি মামার কাছে গেলাম।
আয়রা কথাগুলো বলে দৌড়ে চলে গেল। আয়ন বসলে হঠাৎ করে সিঁড়ি থেকে একজন নেমে পড়ল। আরে আয়ান সাহেব যে। আয়ন সিঁড়ির দিকে তাকাতেই আয়ন দাঁড়িয়ে গেল। তুলি এসে আয়নকে জড়িয়ে ধরল। আতিয়া সবাই ভুরু কুচকে তাকালো। আয়ন তুলিকে সরিয়ে দিয়ে বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার তো কোনো খোঁজ খবর নাই। আলহামদুলিল্লাহ ভালো। আর খোঁজ খবর? আপনি আমার সাথে যা করছেন তারপর আর কি বলবো। চুপ থাকেন, থাপ্পড়টা তো কম জোরে মারেন নাই। রাগ উঠলে নিজের মাথা ঠিক থাকে না। যাই হোক, এখানে কি করছেন? ম্যাম আসতে বলেছে নাকি? কোন ম্যাম আসতে বলবে? কেন, রাইসা ম্যাম? উনি তো এখানে আসবে, এটাই তো ওনার ফুপির বাসা। আই মিন আমারও। কি? রাইসা ফুপির বাসা? তিশা, রাইসা তোমার কাজিন? তুই কোন নারীকে চিনিস না বলতো? যেখানে যাব তোকে এমন কোনো মেয়ে নাই চেনে না। আপু, এত রেগে যাচ্ছ কেন? উনি তো রাইসা আপুর ফ্রেন্ড আয়ন সাহেব। এখানে চেনা স্বাভাবিক, ওনারা দুজন তো কোম্পানির মালিক। কি? ওই কোম্পানির মালিক? ওই কখনো মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে নাকি? সারা জীবন তো মেয়েদের পেছন পেছন ঘুরে বেরিয়েছে। তিশার কথা শুনে তুলি অনেকটা অবাক হয়ে গেল। আয়নের দিকে তাকিয়ে তিশার দিকে তাকিয়ে বলল, এইসব কি বলো আপু? তোমার কথা ভুল হচ্ছে। আয়ান স্যার অনেক ভালো মানুষ। তুলি বাদ দেন। সাথে সাথে কলিং বেল বেজে উঠল। কাজের লোক দরজা খুলে দিতে চলে গেল। রাইসা ভিতরে ঢুকে বসার ঘরে এসে সবার সাথে কৌশল বিনিময় করলো। আয়নের দিকে চোখ গেলে রাইসা বলে, আয়া, তুই এখানে কি করিস? আরে ওইটা তোর বোন আতিয়া আপু না? আসসালামু আলাইকুম আতিয়া আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কথা অনেক শুনেছি, আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল। ওকে দেখার কি আছে? ভাইয়া যে, কেমন আছো? ভাবি কোথায়? মরছে। সো ফানি। কোথায় রাখছো বউকে, বলো বলো। আমি তো ভাবি দেখতে চলে আসলাম। আরে আপু, আয়ান স্যারের বোন আমাদের ভাবি। রাইসা অনেক অবাক হয়ে গেল। রাইসা আয়নকে ধাক্কা মেরে বলল, কি দেবে আয়, এখন হালা কি করবি? এখন তো তোকে ছাড়বো না, এখন মজা করার জন্য পারফেক্ট। অনেকদিন ধরে কাউকে মারি না। আয়ন বাম হাত দিয়ে ডান হাতে হাত বোলাতে লাগলো। রাইসা বলে ওঠে, কি রে, তোর হাতে কি হয়েছে? গতকাল তো দেখলাম হাত সব ঠিক আছে। কিছু না। আবার কার উপর রাগ করে নিজের ক্ষতি করলি? তোর কথা মনে পড়ছিল। কুত্তা বিড়াল, যা ভাগ। সর এখান থেকে। আপু, আয়রা, আনিসা, ওরা সবাই কোথায়? সব রাতুলদের রুমে মনে হয় খেলা করছে। ওদের জন্য দিয়ে দাও। আর ভাবি, আপনার বিয়েতে আসতে পারি নাই আপনার জন্য। ধন্যবাদ। আপনার ভাই একটা বাদর প্রো ম্যাক্স। আপনার ভাইকে গালি দিচ্ছি, কিছু মনে করেন না, আমরা ফ্রেন্ড তো। আরে না, কি মনে করব? এই ফকির, এই নে চকলেট। আয়ন ক্যাচ ধরে খেতে লাগলো আর বলতে লাগলো, কিছু মিশাস নাই তো? মিশিয়েছি তো। তুই যেন তোর এক্সকে ভুলে আমার হয়ে যাস। লাভ নাই, আমার এক্সকে পেয়ে গেছি। আয়নের কথা শুনে দুজন অবাক হয়ে তাকালো। তুলি বলে ওঠে, কি, আপনার এক্সকে পেয়ে গেছেন? কোথায় উনি? আমরা দেখব। ওনাকে দেখার অনেক ইচ্ছে। কোথায় উনি? উগান্ডায় গেছে, আসলে দেখাবো। আমার সতীনের জন্য দোয়া করি, উগান্ডা থেকে যেন আর ফিরে না আসে। আসার আগে যেন তোকে বস করতে পারি। আমিন। আমিন। ছাগলদের আমিনের কাজ করবে না, যা ভাগ। রাইসা আয়নের চুলগুলো এলোমেলো করে দিয়ে ভেঙচি কেটে চলে যেতে লাগলো। আয়ান বলতে লাগলো, ছাগল একটা, পাতা খাওয়া বাদ দিয়ে খালি আমার মাথার চুল ধরে টানাটানি করে ছাগল। তুই ছাগলের জামাই? ফালতু কথা বন্ধ কর, নির্লজ্জ একটা। রাইসা ভেঙচি দিয়ে চলে গেল। আতিয়া সজোরে আয়নের গালে থাপ্পড় মারল। সবে হতভম্ব হয়ে গেল। আতিয়া রেগে বলল, এইসব কি ধরনের ব্যবহার? তোকে উনি জামাই কেন বললো? ওনার সাথেও কি রিলেশন করছিস নাকি? আয়ন গালে হাত দিয়ে বলে, আপু,
ওই মজা করছে, তুলিকে জিজ্ঞেস করে দেখো। আরে ভাবি রেগে যাচ্ছেন কেন? আয়ান স্যারকে প্রপোজ করলে রেগে যাইতো। সেই থেকে স্যারকে মোটামুটি সব মেয়েরা জামাই জামাই বলে রাগায়। রাইসা আপু রাগানোর জন্য বলেছে। প্রপোজ করলে রেগে যায়, সো ফানি। আর হাসি কেন হবে? উনি অনেক ভালো। এত মেয়ে ওনার সাথে এত দুষ্টুমি করে, স্যার কখনোই কারোর দিকে খারাপ নজরে তাকায় না। উনি অনেক ভালো আপু। তুলি মাথা ঠিক আছে? ওই একটা লুচ্চার হেড মাস্টার, ওকে ভালো বলছিস? ভাইয়া তোমার শালা হয়, তুমি এটা কি ধরনের কথা বলো? সত্যি কথা বলছি। আরে না ভাইয়া, উনি অনেক ভালো, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি ভালো না, তুলি এত প্রশংসা করার মানে নাই। ওকে যাই হোক, সিরিয়াসলি টিকে পেয়েছেন নাকি? পাইছি। কবে পরিচয় করিয়ে দিবেন? পরিচয় কিছুই নাই, আপনারা তাকে অনেক ভালো করে চেনেন। কিভাবে? সময় হইলে বুঝে যাবেন। আয়ন সোফায় বসলে কিছুক্ষণ পর রাইসা আসলে সবাইকে খাবার খেতে ডাকলো। সবাই খেতে বসলো। আয়রা এসে আয়নের কোলে উঠে বলে, আব্বু তোমার তো হাত কাটা, আমি খাইয়ে দিই। আয়রার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়ন আয়রার কপালে চুমু দিয়ে বলল, বাবা, আমার আম্মু দেখে অনেক বড় হয়ে গেছে, তোমাকে খাওয়াই দিতে হবে না, তোমরা খাও, তোমার আম্মু তো খাওয়াই দিচ্ছে। আয়রা, আয়ানকে মামা বাদে আব্বু বলছো কেন? ওই তো তোমার মামা হয়। আয়রা বলে, আরে না খালামণি, তুমি আব্বুর সাথে পরিচয় হও নাই, আমি পরিচয় করে দিই। আব্বু ওটা তুলি খালামণি, রাইসা খালামণি, আর খালামণি এটা আমার আব্বু। আয়রার কথা শুনে তুলি রাইসা হতভম্ব হয়ে গেল। আয়রার দিকে তাকালে আয়রা বলল, যা শুনছ সেটাই সত্যি, আয়রা আমার মেয়ে। কি? তার মানে মানে তিশা আপু? হ্যাঁ। কি বলছিস এইসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো এতদিন তিশা আপুর বয়ফ্রেন্ডকে অনেক গালাগালি করেছি। সরি ভাই। রাইসা জিভায় কামড় দিয়ে চোখ বন্ধ করে নিল। তুলিও জিভায় কামড় দিয়ে বলে, মানে আমিও আসলে আপুর কষ্ট ভালো লাগতো না, তাই এই জন্য বলে কোনো কিছু না জেনে গালাগালি করা উচিত না। যাই হোক, ভালো লাগছে তোমরা আবার এক হয়েছ। আয়রাও নিজের বাবাকে ফিরে পেয়েছে। বাহ বাহ, আমাকে কি পরিমাণ যে গালাগালি করছেন আপনারা আল্লাহ ভালো জানে। আপনাদের মুখের ভাষা যে কত সুন্দর। চুপ কর বাল। আমি কি জানতাম তুই সেই? বাট হালাই, তুই জানোস আপু কত কিছু সহ্য করতে হয়েছে? ইস, আগে যদি জানতাম তাহলে তোদের দুজনকেই আগেই মিল করিয়ে দিতাম। আমিও তাই করতাম আপু। তুমি সত্যি অনেক ভাগ্যবতী। তোমাকে দেখার জন্য কতজন যে অপেক্ষা করে আছে। আমাকে দেখার কি আছে? আর আমি কখনোই ভাগ্যবতী ছিলাম না, আর না আছি। তিশার কথা শুনে রাইসা বলে, আপু, আয়ান তোমাকে অনেক ভালোবাসে। আয়ান তোমাকে কত খুঁজেছে তুমি জানো? আয়ান তোমার জন্য প্রতি রাতে কেঁদেছে। আমি আর ওই একই রুমমেট ছিলাম। আমি জানি ওই তোমাকে কতটা ভালোবাসে। এই থাম তো ভাই। থামবো কেন? আপু তো নিশ্চয়ই তোকে ভুল বুঝে আছে। কথা কম বলে খা, পেঁচাল পারিস না। আর অফিসের কাজ তো কত দূর? হ্যাঁ। রাইসা আয়নের প্লেট নিয়ে খাওয়াই দিতে দিতে বলল, ভালো, কয়েকটা ফাইল আছে, তুই কাজগুলোতে সাহায্য করবি। আর শোন, ওরা তোর কথাবার্তা অনেক পছন্দ করেছে। আমাদের হাতে প্রজেক্টটাই দিবে। এখন মনোযোগ দিয়ে কাজ করতে হবে। তাহলে তো আলহামদুলিল্লাহ। রাইসা আয়ন কথা বলতে লাগলো। তিশা আয়নকে রাইসা খাওয়াই দিচ্ছে দেখে রাগে খাবারের প্লেটে হাত দিয়ে ভাত নাড়াচাড়া করতে লাগলো। আয়ন খাওয়া শেষ করে বলল, তাহলে ওনাদের সাথে দেখা করতে হবে। আমার ব্যাগে ফাইলগুলো আছে, তুই বের করে নিয়ে যা। ঠিক আছে। ওয়েট, কাজ করতে পারবি কি? তোর তো হাত কাটা। সমস্যা নাই, বাম হাত দিয়ে করব। ও, তুই তো বাম হাত দিয়ে ভালোই কাজ করস। আয়ন চলে গেল। রাইসার রুমে গিয়ে ব্যাগ থেকে ফাইল নিয়ে চলে গেল। তুলি নিচে বলে ওঠে, আপু এখন কাজ নিয়ে কি ঠিক করলে? আয়রা তিশা আপুকে সময় দেওয়া বাদ দিয়ে কাজ নিয়ে পড়ে থাকলে হবে?
তোর তিশা আপু আয়ানকে দেখতে পারে না, দিনরাত থাপ্পড়ের উপরেই রেখেছে। রূপার কথা শুনে রাইসা তুলি অবাক হয়ে গেল। রাইসা বলে ওঠে, কেন আপু, তুমি আয়ানকে থাপ্পড় মারো মানে? আমার ইচ্ছে তাই। আয়রা চল। তিশা আয়রাকে নিয়ে চলে গেল। রূপার দিকে তাকিয়ে বলল। কাহিনী কি আপু? রূপার রাইসাকে সবকিছু খুলে বলতে লাগলো। বলা শেষ হলে রাইসা তুলি পড়ল। বুঝলাম। আপু রাগ হয় স্বাভাবিক, বাট আয়ান আসলে আগে ফাজিল ছিল, এখন ও সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আর রাতুল ভাইয়া, তুমি আবার আয়ানের উপর প্রতিশোধ নিতে গিয়ে ভাবিকে কেন কষ্ট দাও? আয়ান আপুকে অনেক ভালোবাসে। আয়ান যখন আপুকে ছেড়ে চলে যায় তখন তো আয়ান ছোট ছিল। ওই বয়সে কে এইসব বিষয়ে সিরিয়াস থাকে? একটা জিনিস কিন্তু বোঝা গেল, তিশা আপু এখনো আয়ান স্যার থুকু দোলা ভাইকে ভালোবাসে। না হলে রাতুল ভাইয়ার সাথে কেন ওর হয়ে ঝগড়া করবে? একটা কাজ করা যায়। কি? তুলি সবাইকে আইডিয়া দিতে লাগলো। সবার আইডিয়া পছন্দ হলো। সবাই খাবার খেয়ে টুকটাক কথা বলে যার যার রুমে চলে গেল। এদিকে আয়ন মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। আয়রা আয়নের কোলে বসে থেকে মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো চিমটাতে লাগলো। আয়ান বলে উঠল, আমোজান কি হয়েছে? ব্যথা লাগছে তো। আয়রা আয়নের কথা শুনে অন্যদিকে তাকানোর ভান করলো। আয়ন আবার কাজে মনোযোগ দিলে আয়রা আবারও সেম কাজ করতে লাগলো। আয়ন বুঝতে পারল আয়রা দুষ্টামি করতে মজা পাচ্ছে। আয়ন আয়রার হাত ধরে বলল, এই হাতগুলো খেয়ে ফেললে কেমন হবে? আয়রার সাথে সাথে হাত পিছনে লুকিয়ে বলে, আয়ন আমার হাত তো নাই, কি খাবে আব্বু? আয়ন ভুরকুচকে তাকিয়ে ফাইলটা পাশে রেখে দিলে। তাই তো, কেবল তো হাত ছিল। হাতটা কোথায় গেল দেখি দেখি। আয়ন ভুরকুচকে তাকিয়ে ফাইলটা পাশে রেখে বলল। আয়রা মিটিমিটি হাসতে লাগলো। আয়ন খোঁজা ভান করতে লাগলো। তিশা পাশে শুয়ে পড়ে পড়ল। আয়রা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, লাইট অফ করলাম। আয়রা তিশার দিকে তাকিয়ে বলল, আম্মু তুমি ঘুমাও, আমরা পরে ঘুমাবো। তিশা আর কিছু না বলে চোখ বন্ধ করে নিল। আয়ন আয়রার সাথে অনেকক্ষণ খেলা করে লাইট অফ করে ঘুমিয়ে গেল। সকালে উঠে আয়ন নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে নিচে আসলে রাইসা বলল, আয়ান রেডি হয়ে নে, বের হইতে হবে। যাচ্ছি। তুইও হয়ে নে। আপনিও রেডি হয়ে নেন। আয়ন রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে তিশা রেডি হচ্ছে। আয়ন কিছু না বলে ব্যাগ থেকে শার্ট প্যান্ট নিয়ে রেডি হয়ে নিল। আয়ন আস্তে আস্তে পা টিপে তিশার কোমরে হাত দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। তিশা কিছু বলার আগে আয়ন ঘুরে সোজা নিজের দখলে নিয়ে নিল ঠোঁট দুইটা। তিশা নিজেকে চানোর চেষ্টা করতে লাগলো। আয়ন 3 মিনিট পর ছেড়ে দিল। তিশা রেগে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ন দুহাত পিছনে ধরে গালে ঠোঁটে কপালে চুমু দিতে লাগলো। তিশা বলতে লাগলো, আয়নের বাচ্চা, হাতছাড় বলছি। বেশি সুন্দর লাগছে। এভাবে বাইরে গেলে ছেলেরা ক্রাশ খেতে পারে, তাই আগে আমি একটু খেয়ে নেই। কথাটা বলে আবার তিশার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তিশা আয়নের ঠোঁটে কামড় দিয়ে ধরলে সাথে সাথে আয়ন তিশাকে ছেড়ে দিয়ে সরিয়ে দিয়ে বলল, ফালতু রাক্ষসীর মতো কাজ। মাংস খাও নাই, আবার খাওয়া শুরু করছো। তুই খাস নাই, অন্যজনের ঠোঁট খেতে আসছস? আমার বউয়ের ঠোঁট তো অন্য কারো তো আর না। আমিও। হি হি হি। তার মানে আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো? মোটেও না, আমি বলছি আমিও। আয়ন কিছু বলবে, তার আগে নিচ থেকে ডাক আসলে আয়ন তিশার কপালে চুমু দিয়ে চলে গেল। তিশার ভালো লাগলেও কিছু বিষয়ে মাথা আসলে তিশার এক নিমিষে খারাপ হয়ে গেল। আয়ন নিচে গিয়ে আয়রাকে বুঝিয়ে চলে গেল। 3 জন বের হয়ে গেল। সন্ধ্যায় রাইসা কল দিয়ে সবাইকে রেস্তোরাঁর লোকেশন দিয়ে দিল। সবাই আসলে তিশা আয়নকে খুঁজতে লাগলো। সবাই একসাথে বসলে তিশার আম্মু বলল, কি ব্যাপার, আয়ান কোথায়? ওই একটু ব্যস্ত আছে, 10 মিনিট লাগবে আসতে। আয়রা রাইসার কাছে গিয়ে বলে, খালামণি তুমি আব্বুকে কল দাও, আমার আব্বুকে ছাড়া ভালো লাগছে না। আয়রার কথা শুনে রাইসা কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বলল, তোমার আব্বু খুব তাড়াতাড়ি চলে আসবে, তুমি আমাদের সাথে থাকো, চলে আসবে। রাইসা আয়রাকে বুঝাতে লাগলো। হঠাৎ করে 3 জন মেয়ে এসে রাইসাদের পাশের টেবিলে
বসে পড়ল। আয়ন আসলে তিনজন আয়নকে ধরে টান মেরে বসে বলে, কী রে ফাটিল, এত বছর পর কোথা থেকে আসলি? আর আগে থেকে অনেক হট হয়ে গেছিস দেখছি। আয়ন তিনজনের হাত সরিয়ে দিয়ে বলে, আরে ভাই ছাড়, তিনজন এমন লুচ্চিদের মতো করছিস কেন? আয়নের গাল ধরে টানতে লাগলো। একজন বলতে লাগলো, তোর এক্স আমাদের ট্রিট দিবে, দেখ এখনো আসার কোনো নাম গন্ধ নাই। আয়ন মেয়েটার হাত সরিয়ে দিয়ে বলে, কোনটা বুঝছি না, আমাকে উঠতে হবে, ছাড়। আয়রা আয়নকে দেখে কিছু বলবে তার আগে তিশা আয়রার মুখ চেপে ধরে বলে, চুপ থাকো, ওইদিকে তাকিও না, দেখি তোমার আব্বু আমাদের দিকে কখন খেয়াল করে। রাইসা তো বারবার মাথা চুলকাতে লাগলো। একটা ছেলে একটা মেয়ে আসলে আয়ন তো হা হয়ে গেল। আয়নকে দেখে মেয়েটা বলে ওঠে, মেয়েটা বলে, কেমন আছো? 2 বছর পর দেখা। এইটা কে? আয়ন কুশল বিনিময় করলো। পরিচয় করিয়ে দিই, আমার হাজব্যান্ড আশিক। আর আশিক ও আয়ান। আয়ন ওদের সাথে বসলো। তিশার আগে হাত মুঠো করে নিল। রাইসা সবাই তিশার দিকে তাকিয়ে ঢোক গিলতে লাগলো। মেয়েটা আয়নকে বলতে লাগলো। আয়নের কথা শুনে সবাই ভুরুকুচকে তাকালো। আয়ন ভুরুকুচকে তাকিয়ে বলল, আয়ন কথাটা বলে পিছনে ঘুরে তাকাতেই আয়ন ভেবেচাকা খেয়ে গেল। রাইসা ইশারা করলে আয়ন ঢোক গিলতে লাগলো। আয়নের এক্স গার্লফ্রেন্ড বলতে লাগলো, তা তোমার সিনিয়র ভালোবাসার মানুষকে পাইছো, যার জন্য আমাকে ছেড়ে গিয়েছিলে? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া সব কিছু ফিরে পেয়েছি। আর সরি, ক্ষমা চাওয়াটা দরকার ছিল। যাই হোক, আমি ধোকা দিয়েছিলাম জন্য। দুলাভাইয়ের মতো ভালো ছেলে জামাই হিসেবে পাইছো, এভাবে তাকানোর কি আছে শুনি। যাই হোক, তোমরা থাকো, আমাকে উঠতে হবে। আমার বউ বাচ্চা আত্মীয় স্বজন আছে, কোন টেবিলে যে বসেছে খুঁজতে হবে। বউ বাচ্চা কবে বিয়ে করলে? অনেক কথা পরে বলবো। আয়ন কথাটা বলে চেয়ার থেকে উঠে সামনের দিকে গিয়ে বসলো। সরি, খেয়াল করি নাই। আয়রা আয়নের কোলে উঠে বলল, আব্বু, তুমি আমাকে ভালোবাসো না? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি, আর তুমি আমার দিকে তাকালে না। আয়ন কান ধরে বলল, সরি আম্মু, সরি, আর এমন হবে না। আয়রার কথা শুনে পিছন থেকে বলে, এই কিউট মেয়েটা তোর মেয়ে নাকি? কথাটা শুনে আয়ন পিছনে ঘুরে তাকিয়ে বলল, হ্যাঁ, আমার একমাত্র রাজকন্যা। আয়রার কাছে এসে আয়রাকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। আয়রা ওদের সাথে মিশে গেল। আয়নের এক্স আয়রাকে নিয়ে চেয়ারে বসে কোলে বসিয়ে দিয়ে আয়রাকে বলল, আম্মু কি খাবে বলো? আয়রা বলে, আমি কিছু খাবো না, চকলেট খেয়ে পেট ভরে গেছে। আয়নের এক্স বলে, বাব্বা, একটুও কি জায়গা নেই? চকলেট খেয়ে পেট ভরিয়ে ফেললে, একটুখানি তো জায়গায় রাখা উচিত ছিল। আয়রা আয়নের এক্সের কথা শুনে ভাবতে লাগলো। আয়রার ভাবতে দেখে চারজন হাসতে লাগলো। চারজন আয়রার সাথে কথা বলতে লাগলো। এদিকে আয়নদের খাবার চলে আসলো। সবাই খেতে লাগলো। রাইসা আস্তে আস্তে বলতে লাগলো, আয়ান, তোর মেয়ে কম না, এমনভাবে কথা বলছে মনে হচ্ছে ওদের সাথে অনেক দিনের পরিচয়। দেখতে হবে তো মেয়েটা কার। হ্যাঁ, বাপের মতন মন অনেক বড়, যাকে পারে তাকে মন দিয়ে বসে। সবাই মিটিমিটি হাসতে লাগলো। হঠাৎ করে আয়রা বলে, আচ্ছা, আপনাদের আমি কি বলে ডাকবো? আপনারা আন্টি হন নাকি আপু হন বুঝতে পারছি না। আয়রার কথা শুনে চারজন হেসে দিল। একজন মেয়ে বলে, আমরা দুজন তোমার আন্টি হই, আর ওকে তুমি আম্মু বলে ডাকতে পারো, কারণ তোমার ওর পেটে জন্ম নেওয়ার কথা ছিল, ভুলবশত অন্য কারোর পেটে চলে গেছিলে। কথাগুলো বলে হাসতে লাগলো। আয়রা ভাবতে লাগলো। আয়রা বলে, আপনার আম্মু হওয়ার কথা ছিল? আয়নের এক্স বলে, বাট ভুল করে অন্যের পেটে চলে গেছিল, বুঝলে? তাহলে কি আপনি আমার আম্মু আর উনি আমার আব্বু হয়? আয়রার মুখ থেকে আশিক আব্বুর ডাক শুনে বেশ খুশি হয়। আয়রাকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে বলে, তুমি আমাকে কি বললে? আয়রা বলে ওঠে, আব্বু। আশিক আয়রাকে আদর করতে লাগলো। তিশা বিড়বিড় করতে লাগলো, বাপের মতো ফাজিল হয়েছে। বাপ গার্লফ্রেন্ড বানানো এক্সপার্ট, আর মেয়ে মা বাবা বানানোর জন্য এক্সপার্ট।
তিশার কথা শুনে সবাই হেসে দিল। আয়রা পিছনে তাকিয়ে বলে, তোমরা কি নিয়ে হাসো আমাকে বলো। আয়রার কথা শুনে তিশা বলে, তোর শোনা লাগবে না, নতুন বাবা মাকে নিয়ে থাক। তিশার কথা শুনে আয়নের এক্স মন খারাপ হয়ে গেল। সরি আপু, হাইরা তোমার আম্মুর কাছে যাও। আয়নের এক্স বলে। আয়রা বলে, না, আপনাদের সাথে থাকবো। আয়রাকে বুঝালে আয়রা যায় না। আয়ন বলে ওঠে, এভাবে বলার মানে কি? আয়রা তুমি ওইখানে থাকো। আর সাথী, সরি, তিশার কথাই কিছু মনে করো না। আয়নের কথা শুনে আয়নের এক্স কিছু বলল না। ওরা দুজন আয়রার সাথে মজা করতে লাগলো আর খাবার খেতে লাগলো। সবার খাওয়া শেষ হলে আয়ন বিল দিতে চলে গেল। আশিকও আয়নের পিছন পিছন গেল। তার আগে আয়ন দুজনের বিল পেমেন্ট করে দিল। আশিক বলে ওঠে, আপনি পেমেন্ট করে দিলেন, আমাকে তো করতে দিলেন না। নতুন দুলাভাইকে দিয়ে পেমেন্ট করলে কেমন দেখা যায় বলেন? আজ আমি দিলাম, নেক্সট টাইম কখনো দেখা হইলে আপনি দিয়েন, হিসাব শেষ। দুজন হেসে কথা বলতে বলতে চলে গেল। বাহিরে গেলে আয়রাকে আশিক আদর করে দিল। আয়নের এক্স আশিক সবাই আয়নদের বিদায় নিয়ে দাওয়াত দিয়ে চলে গেল। আয়নরা সবাই গাড়িতে উঠে বসলো। আয়ন বাইকে উঠলে আয়রা বলে, আব্বু, আমিও তোমাদের সাথে থাকবো। আয়রা আয়নের বাইকের সামনে বসলো। রাইসা তুলি আয়নের সাথে যেতে লাগলো। রাইসা বলে ওঠে, তোর কপালে যে কি দুঃখ আছে আল্লাহ মাহমুদ ভালো জানে। চুপ থাক, এমনিতে থাপ্পড় খেতে হচ্ছে, দেখা যাক কত দূর যাই। তোর এক্সট্রার মুখটা দেখেছিস? মনে হয় তোকে এখনো ভালোবাসে। জানি না। ভাই, নিজেকে শোধে নিয়েছি, এটাই অনেক ভালো। আর কখনো কারোর জীবন নিয়ে যেন খেলিস না। জীবনে বড় ভুল করছে, আর কখনোই করব না। শিক্ষা তো কম পেলাম না। আমার জন্য আমার বোনকে ছোট হইতে হইল, আমার ফ্যামিলিকে। আমার বোনকে তার স্বামী যা না তাই বলে। যেখানে সুখে থাকার কথা সেখানে আমার জন্য অশান্তিতে আছে। তিনজন টুকটাক কথা বলতে লাগলো। রাস্তা গেলে আয়ন বাইক রেখে বাসের ভিতর চলে গেল। বাসের ভিতরে গেলে তিশা দিকে তাকাতে দেখে তিশা রেগে আছে। আয়ন তিশার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি ফ্রেশ হয়ে নাও নাই কেন? আর সবাই এভাবে তাকিয়ে আছেন কেন? তুই যা শুরু করছিস আয়ান, তুই এত খারাপ কিভাবে হতে পারোস আমাকে বলবি? তোর জন্য কেন আমাদের কষ্ট পেতে হবে? কি করছি আমি? আতের কিছু বলার আগেই তিশা উঠে আয়নের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। তিশা বলতে লাগলো, কি শুরু করেছিস তুই? এইসব কি? তুই কয়টা মেয়ে জন্ম দিয়ে রাখছস? আমাকে বোঝা, কয়টা মেয়ের সাথে এইসব নোংরা খেলা খেলছস? আয়ন রাইসা তুলি চমকে গেল। আয়ন ভিডিওটা দেখে বলল, আরে আমাকে ভুল বুঝছো, এটা আমার সন্তান না। তোর সন্তান না, এখানে স্পষ্ট ওই বাচ্চাটা তোকে আব্বু বলে ডাকছে, আর তুই বলস তোর সন্তান না। আয়ান আর কোনো কথা শুনতে চাই না। তুই এই বাসা থেকে বের হয়ে যা। আমি ভেবেছিলাম তুই নিজেকে শুধরে নিয়েছিস, আসলে তুই কখনোই শুধরাবি না। আমার বোঝা হয়ে গেছে, তুই আগে যেমন এখনো তেমনই আছস। তুই যদি আমাদের ভালো চাস, আমার আর আমার মেয়ের লাইফ থেকে চলে যা। যদি না যাস তাহলে আমাদের মরা মুখ দেখবি। আয়ন এবার নিজেরা কন্ট্রোল করতে পারল না। তিশাকে থাপ্পড় মারতে গিয়েও থেমে গেল। তিশা আয়নকে ধাক্কা দিয়ে বলতে লাগলো, থামলি কেন? মার, আমাকে মার। আজ এত নিচে নেমে গেছো, স্ত্রীর গায়েও হাত তুলতে সময় লাগলো না? আয়ন কিছু বলতে যাবে, রাতুল আয়নকে মারতে লাগলো। আয়ন ফ্লোরে পড়ে গেল। রাইসা রাতুলকে থামাতে গেল। ভাইয়া, ওকে ছাড়ো, তোমরা ভুল বুঝছো। রাইসা সর, ওর নোংরামি বের করছি। তিশা, আমাকে তুমি ভুল বুঝছো, আমার কথা একবার শোনো। তোর কোনো কথা শুনতে চাই না। ভাইয়া, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। রাতুল আয়নকে মারতে মারতে মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। আতিয়া দৌড়ে গিয়ে রাতুলের পায়ে ধরে বলল, আপনি আমার ভাইকে ছেড়ে দেন, আমার ভাইকে এখান থেকে বের করে দেন, আর মারেন না আমার ভাইকে। ওকে ছেড়ে দেন প্লিজ। রাতুল রেগে আতিয়ার চুল ধরে বলল, তুই একদম কথা বলবি না। তোর ভাই কেন, তুই ও যা এই বাসা থেকে। তোর ভাই যেমন চরিত্রহীন, তুইও নিশ্চয়ই তেমন হবি। আয়নের রাগ হতে লাগলো। আয়ন রাতুলকে বলল, ভাইয়া, আপুর চুল ছাড়েন। ভাইয়া, আপু কিন্তু ব্যথা পাচ্ছে। ভাইয়া ছাড়েন বলছি।
আয়নের কথা শুনে রাতুল রেগে আয়নকে বলল, ছাড়বো না, কি করবি? আপনি আমার ভাইকে ছেড়ে দেন, আমার ভাইকে এখান থেকে বের করে দেন, আর মারেন না আমার ভাইকে, ওকে ছেড়ে দেন প্লিজ। আহান তুই এখান থেকে চলে যা, আমার কথা তোকে ভাবতে হবে না। ভাইয়া আমি আবারও বলছি, আপুকে ছেড়ে দেন। রাতুল আতিয়ার চুল আরো জোরে ধরতেই আয়ন রাগ কন্ট্রোল করতে পারল না। রাতুলের হাত ধরে শক্ত করে ধরলে রাতুলের হাত বাঁকা হয়ে যেতে লাগলো। রাতুল আতিয়ার হাত চুল ছেড়ে দিলে আয়ন সজোরে লাথি মেরে টি টেবিলের কাছে ফেলে দিল। আয়ন রাতুলের হাতে সজোরে মারতে যাবে, সাথে সাথে রাইসা তুলি ধরে বলল, আয়ান এমন করিস না। আয়ান শান্ত হো। আয়ান ভুলে যাস না, ভাইয়া কিন্তু তোর বোনের স্বামী। আমাকে ছাড়, ওকে অনেক সহ্য করছি। ওই আমার বোনের চুল ধরে, ওর সাহস দেখে আমি বাঁচি না। আমি নিজে ভুল করছি, সেটা স্বীকার করছি জন্য চুপ করে আছি। এতে ওই নিজেকে কি ভেবে নিয়েছে? ওই আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছে, আমি কিছু বলি নাই, আর আজ ওই আমার বোনের চুল ধরছে। আমাকে ছাড় না, ওর ওই হাত আর মুখ আমি ভেঙে ফেলবো। ওই নিজেকে হিরো ভাবছস? ওর বোনের সামনে ওকে আমি কিছু বলি নাই। সব বোনের কাছে ভাইরে হিরো থাকে, ওকে সব দিক দেখে আমি চুপ ছিলাম, কিন্তু ওই আমার নিষ্পাপ বোনের গায়ে হাত দিয়েছে। আয়ন রাইসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রাতুলের কাছে গেলে রাতুল উঠে মারতে গেলে আয়ন রাতুলের মাথায় হাত দিয়ে মাথায় বাড়ি দিলে রাতুল পড়ে গেল। রাতুলকে মারতে যাবে, সাথে সাথেই আতিয়া আয়নের হাত ধরে ঘুরিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, বিয়াদব ছেলে, তোর সাহস কি করে হয় আমার স্বামীকে মারার? আমার স্বামী আমাকে মারবে নাকি কি করবে সেটা একান্তই আমাদের ব্যাপার, এখানে তুই কেন নাক গলাচ্ছিস? এই কথাটা তোমার স্বামীকে বোঝাও। আমার স্ত্রী আর আমার ব্যাপার, সেখানে তোমার স্বামী কেন নাক গলাচ্ছে? আমি ভুল করছি, আমাকে মারছে, আমি চুপচাপ মেনে নিয়েছি। ওই আমার জন্য তোমার উপর অত্যাচার কেন করবে? তিশা ওর বোন, ও 100% নাক গলাবে। তুই অন্যের বোনের সাথে খারাপ করবে আর অন্য কেউ তোমার বোনের সাথে কিছু করলেই রাগ হয়, ওর রাগ হয় না? আতিয়ার কথা শুনে আয়ন চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ, আমি বারবার বলছি আমি ভুল করছি, আমি বারবার তিশার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ভুল, আমি তো শুধরে নেওয়ার চেষ্টা করছি, তাই না? আমি তো সবাইকে বারবার বলছি যে আমি আমার ভুল শুধরে নিতে চাই, তারপরও তোমার সাথে কেন উনি এমন ব্যবহার করবে? আয়ন কথাগুলো বলে কান্না করতে লাগলো। আতিয়া কিছু বলল না, আয়নের সাথে কাঁদতে লাগলো। আয়ন তিশার সামনে গিয়ে বলল, ব্যাস, অনেক হয়েছে। আমি আমার ভুল শুধরানোর অনেক চেষ্টা করছি। আমি ভেবেছিলাম আমাকে একটু হইলেও এখনও ভালোবাসো, বাট আমার সম্পূর্ণ ধারণা ভুল। তুমি মন থেকে আমাকে চাও না, আমি বুঝে গেছি। আমি চলে যাব, কিন্তু আমার সন্তানকে আমার থেকে আলাদা করতে পারবে না। তোর বাকি সন্তানদের কাছে যা, আমার মেয়ের দিকে তাকাবি না। যদি তুই তাকাস তাহলে কি করব বললাম তো। জাস্ট সেট আপ। কিসের আমার সন্তান? আয়রা আমার একমাত্র মেয়ে, আর তুমি আমার স্ত্রী। আমি তোমাকে সত্যি করে ভালোবাসি। তুই যদি সত্যি করে ভালোবাসতি তাহলে আমাদের লাইফ থেকে চলে যাইতি। যেখানে দেখছিস আমি চাই না তোকে, তোর প্রতি আমার ঘৃণা ছাড়া অন্য কিছুই নাই, তাহলে কেন বেহায়ার মতো এখানে পড়ে আসোস? চলে যা না, এখানে কেন থাকছিস? আয়ন তিশার কথা শুনে চোখের পানি মুছতে মুছতে বলল, ওকে, আমি চলে যাব। এই যে আমার চোখের পানি মুছলাম, কোনোদিন আমি আর তোমার জন্য কাঁদবো না। চলে যাওয়ার আগে আমার লাস্ট কথাগুলো শোনো। তুমি যাদের আমার সন্তান ভেবে আমাকে এতগুলো কথা বলছো, হ্যাঁ, ওরা আমার সন্তানের মতোই। আমার 4টা এতিমখানা আছে। ওই এতিমখানার একটা ছেলে, ওই ছেলেটা অনেক কিউট। সবাই আমাকে ভাইয়া বলে, ওই আমাকে আয়ান আব্বু বলে ডাকে। আমি ওকে আব্বু বলতাম দেখে ওই আমাকে আব্বু বলে। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, এখানে রাইসা তুলিও আছে, ওদের থেকে এতিমখানায় গিয়ে খোঁজ নিয়ে আসতে পারো। ভালো থাকো, আর কোনোদিন তোমার সামনে আসবো না। আয়ন কথাগুলো বলে কান্না করতে লাগলো। চোখের পানি জামার হাত দিয়ে মুছতে লাগলো। তিশা সবাই অবাক হয়ে গেল। তিশা কিছু বলতে যাবে, তার আগেই আয়ন বলে ওঠে, আমার মেয়ের যত্ন নিও। আমি পারলে আমার মেয়েকে তোমার থেকে কেড়ে নিয়ে যেতে পারতাম,
নিব, কারণ আমি খারাপ হইতে পারি কিন্তু পাষাণ না। আমার ভিতরে বিবেক আছে। এত কষ্ট করে ওকে জন্ম দিয়েছো, বড় করতেছো, তাই রেখে গেলাম। কখনো আমার প্রতি রাগ দেখিয়ে আমার মেয়েকে কষ্ট দিও না। আর ভাইয়া, আই এম সরি, আমাকে ক্ষমা করে দিয়েন। আমার জন্য নিজের প্রিয় মানুষকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পেয়েন না। আমাকে নিয়ে তো এত সমস্যা, আমি সবার লাইফ থেকে চলে যাব। ভালো থাকবেন। সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিয়েন। আর আপু, আমাকে ক্ষমা করো, আমি তোমার যোগ্য ভাই হইতে পারলাম না। অ্যান কথাটা বলে দৌড়ে কান্না করতে করতে চলে গেল। কেউ কিছু বলার সুযোগই পেল না। রাইসা কান্না করতে করতে বলল, আপু, তুমি ওকে বুঝতে পারলে না? ওই ভুল করেছে, হ্যাঁ মানছি। তুমিও অনেক কষ্ট করেছো। আয়ান আমার সাথে লন্ডনে একসাথে থাকতো। আমি জানি আয়ান তোমাকে কত ভালোবাসে। আয়ান তোমার কথা ভেবে কত কেঁদেছে তোমাকে খোঁজার জন্য। তোমাকে তন্ন তন্ন করে খুঁজে কোথাও পায় না। প্রতিবার নিরাশ হয়ে দেশে এসে ফিরে গেছে। প্রতিটা বার ওই লন্ডনে গিয়ে অসহায়ভাবে ফিরেছে। যদি কিছু বলতাম হাউ মাউ করে কাঁদতো। তুমি তার পরেও বলবে ও তোমাকে ভালোবাসে না? ভালো থাকো আপু, চলে গেছে। রাইসা কথাগুলো বলে চলে গেল। তিশা হাঁটুকড়ে বসে পড়ল। আতিয়া বলে উঠল, আমার ভাইকে আমি প্রতিবার ভুল বুঝে আসলাম। রাতুল আমাকে চলে যেতে বলছেন না, আমি চলে যাচ্ছি। ঠিক বলেছেন, আমিও চরিত্রহীন। আতিয়া কথাগুলো বলে রুমে চলে গেল। অ্যান বাসে চলে গেলে অ্যানের আব্বু অ্যানকে দেখে বলল, কি রে, এই বাড়িতে কি তোকে না বলছি এই বাড়িতে আসবি না? বৌমা আমার নাতনিকে না নিয়ে আসলে ঢুকবি না, বের হয়ে যা। অ্যানোর আম্মুর সামনে হাঁটু গিয়ে বসে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমি পারি নাই আম্মু, আমি আর কোনোদিন পারবও না। সেই আমাকে ঘৃণা করে আর সারা জীবন আমাকে ঘৃণা করে যাবে। আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য তোমাদের মান সম্মান, আপুর জীবনটা নষ্ট হয়ে গেল। আমি সবার জীবন থেকে চলে যাচ্ছি। আয়নের আম্মু আয়নকে এভাবে কান্না করতে দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। আয়নকে তুলে বুকে জড়িয়ে নিয়ে বলল, আয়ান, বাপ আমার, আমাকে ক্ষমা করে দে। আমি তোর ভালোর জন্য আমি এমন ব্যবহার করছি। তোকে কোথাও যেতে হবে না। না, আমি এখানে থাকলে বেহায়ের মতো ওদের দেখতে যাব। আমি এখানে থাকতে পারবো না। যাই হোক, ভালো থেকো তোমরা। আয়নোর আম্মুকে ছেড়ে রুমে চলে গেল। রুমে গিয়ে ওর সব কিছু গুছিয়ে নিল। আয়ন লাগেজ গুছিয়ে নিয়ে চলে গেল। আয়নের আব্বু আম্মু থামানোর চেষ্টা করে আয়ন কোনো কথা না শুনে চলে গেল। 8 বছর পর আয়ন এয়ারপোর্টে বসে আছে। হঠাৎ করে পিছন থেকে একজন এসে ধাক্কা দিলে আয়ন পিছনে ঘুরে তাকাতেই দেখে ওর বেস্ট ফ্রেন্ড রাকিব। আয়ন বলে উঠল, ও তুই, এত সময় লাগে? আর বলিস না, ও বসকে বোঝাতে বোঝাতে লেট হয়ে গেল। চল ওঠেক, আর এক্সকিউজ দিস না। আয়ন রাকিব দুজন বিমানে উঠে পড়ল। বাংলাদেশে নামতে নামতেই রাত হয়ে গেল। আয়ন রাকিব আয়নদের বাসার ভিতর চলে গেল। আয়নদের বাসার ভিতরে দেখে কেউ নাই। আয়ন বাসার ভিতরে গিয়ে নিজের রুমে গিয়ে লাগেজগুলো রেখে ওর লাগেজটা নিয়ে রাকিবের সাথে নিচে চলে গেল। নিচে গিয়ে আয়ন কাজের লোকেদের বলল, আম্মু আব্বু আসলে ওনাদের বলবে আমি এসেছিলাম। আয়ন ওদের থেকে বিদায় নিয়ে রাকিবের সাথে সোজা হোটেলে চলে গেল। হোটেলে গেলে দুজন ভিতরে গেল। ভিতরে গেলে আয়ন অবাক হয়ে গেল। রাকিব নাচতে নাচতে যেতে লাগলো। স্টেজে গেলে রাকিবের কাজিনরা সবাই রাকিবের দিকে দৌড়ে এসে জড়িয়ে ধরে পড়ে গেল। রাকিব সবার সাথে কুশল বিনিময় করে আয়নের কাছে এসে বলল, চল আম্মু আব্বু পাখিদের বাসায় দেখা করে আসি। রাকিব আয়নকে নিয়ে যেতে লাগলো। রাকিব সবার সাথে কথা বলতে বলতে যেতে লাগলো। আয়ন রাকিব ভিতরে গেলে সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। আয়ন সামনের দিকে তাকিয়ে চমকে গেল। রাকিব আয়নের হাত ধরে নিয়ে বলল, আয়ান আমার আম্মু আব্বু, আর আম্মু আব্বু এইটা আমার বেস্ট ফ্রেন্ড আয়ান। আয়ন রাকিবের আব্বু আম্মুকে সালাম দিল। রাকিব এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো।
আয়ন সবাইকে সালাম দিতে লাগলো। আয়ন সামনে থাকা এই মানুষগুলোকে দেখে নাচেনার ভান করলো। রাকিব বলে ওঠে, চল আমার হবু বউয়ের সাথে পরিচয় করিয়ে দিই। ওই তো চলে এসেছে। আয়ন পেছনে ঘুরে তাকালো। আয়ন দেখে আতিয়া, রাইসা, তুলি, তিশা আরও পরিচিত কয়েকজন দাঁড়িয়ে আছে। আতিয়া দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরলো। আতিয়া আয়নকে সানামুখে চুমু দিতে দিতে বলল, ভাই তুই দেশে এসেছিস? আম্মু তো আমাকে কিছু বললো না। আমি কাউকে কিছু না বলে এসেছি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তুই কেমন আছিস? ভাবি, আয়ান আপনার ভাই? কেমন আছো রাকিব? আলহামদুলিল্লাহ ভাবি। বাহ, তাহলে তো অনেক ভালো। তুই তো দেখি আমার শালা হয়ে গেলে। আয়ন কিছু বলার আগে রাইসা তুলি এসে আয়নকে জড়িয়ে ধরলো। আয়ন রাইসা তুলিকে বলল, কিরে পেতনি, তাহলে তুই আমার বন্ধুর বউ? কেমন আছিস? তুই রাকিবকে চিনিস? হুম। রাকিব ইশারা থেকে রাইসাকে সরিয়ে দিয়ে বলে, শালা আমার বউকে ছাড়। আর তোমার কোনো হুঁশ জ্ঞান নাই? আমার সামনে ওকে জড়িয়ে ধরো। ভাই, তোর বউ আমার অনেক আগের ফ্রেন্ড। তোর সাথে পরিচয় হওয়ার আগে ওই আমার ফ্রেন্ড। আমি যখন কানাডা থাকতাম তখন ওর সাথে পরিচয় হয়েছিল। ও যাই হোক, তারপর ও তুই শালা হোস। রাইসা, তুই এই বাদরকে কেমনে পছন্দ করলি? ভিলেনকে স্বামী হিসেবে পাওয়ার ভাগ্য ব্যাপার বুঝতে পারছিস। হিরোদের মতো কাউকে আমার পছন্দ না। যে ছেলে নিজের ভালোবাসার জন্য ভিলেন হতে পারবে তাকে বেছে নিব, আগেও বলেছি। বুঝলাম। যাই হোক, আগে জানলে ভালো হইতো। শালা তোকে কতবার বলছি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে, তুই না বলছোস একবার দেখোস ও নাই। এক কথা বারবার বলছো, অন্যজনের বউ দেখে কি করব? যাই হোক, তুলির কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আচ্ছা আয়ান, রুমে চল। রাকিব রাইসা থেকে রাইসাকে সরিয়ে দিয়ে বলে। আয়ন তিশার দিকে তাকিয়ে থাকতে লাগলো। তিশা আয়নের দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলো। রাকিব আয়নকে নিয়ে চলে গেল। আয়ান রুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিল। রাকিবের রুমে গিয়ে সবার সাথে পরিচয় হয়ে নিল। সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। আয়ন বাইরের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রাকিব মেয়েটাকে দেখে বলল, আরে আয়রা আম্মু যে, ভিতরে আসো। আয়রা ভিতরে আসলো। আয়ন নামটা শুনে বুকটা কেঁপে উঠল। আয়রা নিচের দিকে তাকিয়ে বলে, মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আম্মু, তুমি কেমন আছো? আয়রা আয়নের দিকে তাকিয়ে চোখ সরিয়ে রাকিবের দিকে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি মামা। আচ্ছা মামা, আমি আসছি। আচ্ছা আম্মু। আয়রা চলে গেল। আয়রার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। আয়রা দৌড়ে নিচে চলে গেল। রাকিবকে ওর বন্ধুরা বলে, এই মেয়েটা কে রে, এত কিউট? রাকিব হেসে বলল, তোর ভাবের ভাগ্নি হয়, তিশা গ্রুপের মালিকের মেয়ে। অনেক মিষ্টি একটা মেয়ে, নম্রভদ্র। দেখলি না, মাথা নিচু করে দেখা করে চলে গেল। রাকিব আর ওর বন্ধুরা সবাই আয়রাকে নিয়ে কথা বলতে লাগলো। আয়নের বুকটা কেঁদে উঠল। আয়ন ভাবতে লাগলো, মেয়েটা এত কাছে এসেছিল, একবার জড়িয়ে ধরতে পারলাম না। আয়নের চোখের পানি গড়িয়ে পড়তে সাথে সাথে মুছে ফেল। আয়ন রাকিবের থেকে বিদায় নিয়ে আয়ন বাহিরে চলে গেল। আয়ন আয়রাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে আতিয়ার সামনে গিয়ে বলে, আতিয়া বলল, ভাই কাউকে খুঁজছিস নাকি? আপু, আয়রাকে দেখছো কি? আয়রা মনে হয় ওর রুমে আছে। ওর শরীরটা তেমন ভালো না, জ্বর ঠান্ডা এসেছে, খাট থেকে উঠতে পারছে না। আয়নের বুকটা কেঁপে উঠল। আয়ন আতিয়ার থেকে রুম নাম্বার জেনে নিয়ে আয়ন খুঁজতে লাগলো। অবশেষে খুঁজে পেয়ে আয়ন ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢুকে দেখে আয়রা গুনগুন করে কান্না করছে উপরে শুয়ে থেকে। আয়ন আয়রার কাছে গিয়ে কাঁধে হাত দিতে আয়রার সাথে সাথে চোখ তাড়াতাড়ি করে মুছে বসে পড়ল। আয়ন দেখে আয়রা চলে যেতে নিলে আয়ন আয়রার হাত ধরে বলল, আম্মু জান, কেমন আছো? তোমার এত জ্বর, আমাকে দেখতে গেছিলে? আয়নের কথা শুনে আয়রা বলে ওঠে, সরি আঙ্কেল, আপনাকে কেন আমি দেখতে যাব? আপনি কে? আর আমার রুমে আসার অনুমতি কে দিয়েছে আপনাকে? আপনি কি জানেন না কারোর রুমে আসতে অনুমতি নিয়ে আসতে হয়? আয়রাকে শক্ত করে জড়িয়ে ধরে সারামুখে চুমু দিতে লাগলো। আয়ান কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে আয়রার হাতে চুমু দিতে দিতে বলল,
আম্মু জান, তুমি আমার উপরে রাগ করে আছো আমি জানি। আমি অনেক পচা, আমি সেটাও জানি, কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে চাই নাই। আমি নিরুপায় ছিলাম। আমি চাইলে তোমাকে নিয়ে যেতে পারতাম না? আয়রা আয়নকে সরিয়ে দিয়ে ঘুরে দাঁড়িয়ে বলে, কে আপনার আম্মু যান? আমি কারোর আম্মু যান না, আমি কারোর কিছু হই না, আমি এতিম, আমার কোনো বাবা নাই। আয়ন আয়রাকে নিজের দিকে ঘুরিয়ে বলে। না, তুমি এতিম না, তুমি আমার সন্তান। আয়রা আয়নের কথা শুনে বলে, আপনার সন্তান হলে কখনোই আমাকে ছেড়ে যেতে পারতেন না। আমি আমার বাবাকে বারবার বলেছি আমাকে ছেড়ে যেও না, সে আমার কথা রাখে নাই, সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি আব্বুর জন্য ছটফট করতাম, আব্বুকে খুব করে যখন চাইতাম, আমার আব্বু কখনোই আমার কাছে আসে নাই। আমার কেউ নেই, আপনি এখান থেকে চলে যান। আয়ন কান্না করতে করতে আয়রাকে জড়িয়ে ধরে বলল, আম্মু জান, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি যে মানুষটা খারাপ, আমি কাউকে ভালো থাকতে দেখতে পারি না। আমি সবার সুখ শান্তি যে কেড়ে নেই, তাই তো সবাইকে মুক্তি করে দিয়ে চলে গেছিলাম। আয়রা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তো চলে যান, আপনাকে আসতে কে বলেছে? আপনি আসলে কখনোই কাউকে বোঝেন না, আপনারা শুধু নিজের কথা ভাবেন। আপনারা কেউ আমাকে ভালোবাসেন না, সবাই নিজের স্বার্থের জন্য আমাকে ছেড়ে চলে যায়। প্লিজ আমাকে বিরক্ত করবেন না, বের হয়ে যান। আয়ন আয়রার কথাই কি বলবে বুঝতে পারল না। আয়ন ওইখান থেকে চলে গেল। তিশা আয়নকে কান্না করতে করতে বের হতে যেতে দেখলো। তিশা রুমে ঢুকে দেখে আয়রা কান্না করছে। আয়রার কাঁধে হাত দিলে আয়রা ওর আম্মুর হাত সরিয়ে দিয়ে খাটে গিয়ে ঘুমিয়ে গেল। 3 দিন বিয়ে অনুষ্ঠান চলতে লাগলো। রাকিব রাইসার বিয়ে হয়ে গেল। আয়নের বিদায়ের পালা চলে আসলে তিশা আয়রা ওদের খুঁজতে লাগলো, কোথাও পেল না। আয়ন সবার থেকে বিদায় নিয়ে বাসে চলে গেল। আয়ন বাসে চলে গেলে আয়নের আম্মু জড়িয়ে ধরে বলল, আয়ন বাবা, আমার কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আম্মু। যা ফ্রেশ হয়ে আয়। আমি জানতাম না ওইখানে তুমি আছো। জানলে আমি কখনো দেশে এসে বিয়ে খেতে আসতাম না। আমাকে ক্ষমা করে দিও আবার তোমার সামনে আসার জন্য। আয়ান, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি আয়ান। আমি রাগের মাথায় তোমাকে অনেক কিছু বলে ফেলেছি আয়ান। আমি তোমাকে ওইসব বলতে চাইনি, আমি মেনে নিতে পারছিলাম না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর পারছি না, আমি এখন ক্লান্ত। প্লিজ আয়ান, আমাকে ক্ষমা করে দাও। প্লিজ, আমাদের মেয়ের কথা ভেবে হলেও আমাকে ক্ষমা করে দাও। আমি তো খারাপ ছেলে, আমি কখনোই ভালো হতে পারবো না। তুমি যেমন হও, তুমি আমার স্বামী, এটা আসল কথা। আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর রাগ জিদ ধরে থেকো না আয়ান। আয়রা আমাদের দুজনকে ঘৃণা করে। ওই ওপর এমন প্রভাব পড়েছে, ও একদম চুপচাপ হয়ে গেছে। আমি ওকে এভাবে দেখতে পারছি না। আয়ান প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওর ফ্রেন্ডসরা ওকে নিয়ে নানান কথা বলে। আস্তে আস্তে ওর ডিপ্রেশনে চলে যাচ্ছে আয়ান। আমি মা হয়ে আর সহ্য করতে পারছি না। আমি ক্লান্ত হয়ে গেছি আয়ান, আমার আর এসব সহ্য হচ্ছে না। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে এখনো ঘৃণা করো। আমি তোমাকে কখনোই ঘৃণা করি নাই, সব সময় তোমাকে ভালোবেসে গেছি। কিন্তু মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে গেলে তোমার উপরে রাগ হতো। আই এম সরি। দুজন নিজেদের ভুল বুঝাবুঝি মিটিয়ে তিশা বলে উঠল, আয়রার কাছে চলো। আয়ন তিশার সাথে আতিয়ার রুমের পরের রুমে চলে গেল। আয়রা আনমনে বারান্দায় বসে আছে। আয়ন তিশা দুজনে আয়রার পাশে বসে পড়ল। আয়রা দুজনকে একসাথে দেখে কিছু না বলে সামনের দিকে তাকিয়ে থাকলো। আয়ন তিশা দুজন আয়রার হাত ধরলো। আয়ন কিছু বলতে লাগলো। আচ্ছা, আমরা যদি 3 জন একসাথে থাকি তাহলে অনেক ভালো হবে, তাই না? আয়রা তো চাই আমাদের একটা ছোট্ট সংসার হবে। আয়রা তুমি চাও না? আয়রা দুজনের কথা শুনে বলে, স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছি। স্বপ্ন কখনোই পূর্ণ হওয়ার না, সেই স্বপ্ন কেন দেখব? আমি নিজেকে এতিম হিসেবে জানি, এতিম ভালো আছি। আমি আয়ান চৌধুরী আল্লাহ কসম করে বলছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার সন্তান স্ত্রীর সাথে থাকব। এখন আমার মেয়েকে আমাকে মেনে নিবে? সেই কি আগের মতো আমাকে আবার ভালোবাসবে? আমিও আল্লাহর কসম করে বলছি, যত যাই হয়ে যাক আমরা আর আলাদা হব না। মরলে বাঁচলে আমি আয়রার আব্বুর সাথেই থাকবো। দুজনের কথা শুনে আয়রার মুখে হাসি ফুটে উঠল। আয়রা বলে ওঠে, সত্যি তোমরা এক হয়ে গেছো? তোমরা আর আলাদা হবে না তো? আয়ান তিশা আয়রার গালে চুমু দিয়ে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ,
আমরা আর কখনোই আলাদা হব না। আমি আমার সন্তান স্ত্রীর সাথে থাকতে চাই। আয়রা খুশি হয়ে আয়নকে জড়িয়ে ধরে বলে। আই লাভ ইউ আব্বু, আই লাভ ইউ আম্মু। দুজন আয়রার কথা শুনে আয়রাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু আম্মু জান।